আমাদের যে আজকে বিষয় সেটা হলো বহ্নি শিখা। আগুন, বহ্নি মানে আগুন, তো আগুনের শিখা। হ্যাঁ, এখন আগুন বলতে প্রথম আমাদের যে ধারণা আসে সেটা হলো যারা আধ্যাত্মিক ভাবে দেখে সেটা হলো রূপ। আগুনের একটা রূপ আছে, জলের রূপ নেই, বাতাসের রূপ নেই, কিন্তু আগুনের একটা নিজস্ব রূপ আছে, একটা রং আছে, একটা রূপ আছে, তাই না? আবার তার মধ্যে প্রচন্ড তেজ আছে। আগুনের যেগুলো বৈশিষ্ট্য তার খুব সুন্দর, এত রূপ আগুনের যে পতঙ্গরা সব চাপ দিয়ে পড়ে না তাকে দেখে, তার কাছে গিয়ে আগুনের মধ্যে গিয়ে পড়ে। তো নিবেদিতা নিজেই ছিলেন আগুনের মধ্যে। নিবেদিতার সম্পর্কে অনেক জায়গাতেই নেই, শিখাময়ী নিবেদিতা, তেজময়ী নিবেদিতা ইত্যাদি যে বিশেষণগুলো, এগুলো নিবেদিতা সম্বন্ধে অনেক জায়গায় ব্যবহার করা হয়। আর স্বামীজি নিজে ওনাকে বলেছেন না, ভারতবর্ষ প্রকৃত সিংহিনীর জন্ম দিতে পারছে না, তাই তাকে বিদেশ থেকে ধার করতে হবে, এটা তো স্বামীজি বলেছিলেন। আর ধার নিয়ে এসেছিলেন নিবেদিতা, ধার হিসাবে এনেছিলেন, মানে বিদেশ থেকে তাকে এনেছিলেন আমাদের দেশে। যেহেতু নিজের দেশে নেই, যখন আমাদের নিজের কাছে কিছু না থাকে অন্য জায়গা থেকে তো আমাদের আনতে হয়, সেই রকম স্বামীজি তাকে অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলেন। এখন এই যে তিনি নিয়ে এসেছিলেন, যাকে নিয়ে এসেছিলেন তিনি কিন্তু প্রথমত যে খুব আধ্যাত্মিক ভাবের ছিলেন তা কিন্তু না। যারা নিবেদিতার জীবন পড়েছেন উনি প্রথম থেকেই না একটা শুদ্ধ আধ্যাত্মিক ভাব বলতে আমরা যেটা বুঝি, আধ্যাত্মিক মানে সাধারণ ভাবে, এমনিতে আধ্যাত্মিক ভাবটা কিন্তু ঠিক নিবেদিতার ভাবটাই, যে আমি মানে আমি নিজে মানে আমি তো তিনি, হয় আমি ভগবান দ্বারা রক্ষিত, ঈশ্বর রক্ষিত, না হলে আমি ঈশ্বর, এই তো দুরকম আছে, তো দুরকম চিন্তা। এই দুটো নিবেদিতার মধ্যে যে কোনোটাই যদি তিনি অনুশীলন করে থাকেন, দুটোর, বিশেষত উনি ভক্তিবাদী ছিলেন আমার যেটুকু মনে হয়, বিশেষত উনি ভক্ত, গুরুর জন্য তিনি পারেননি এমন কোনো কাজ নেই। এই যে বিশেষ আধ্যাত্মিকতার, সত্যকার যে আধ্যাত্মিকতা, এটা নিবেদিতার মধ্যে একটা ছিল, প্রথম থেকেই ছিল ওনার এই তেজ, যে আধ্যাত্মিকতার যে তেজটা থাকে, যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমি বাইরের কোনো কিছু আমার দরকার নেই, যেটা আমাদের বৈদান্তিক মত যেটা যেরকম আছে না, যে আমি নিজেই তো আনন্দ স্বরূপ, আমি নিজেই তো জ্ঞান স্বরূপ। এইরকম যদি কারোর অনুভবের মধ্যে থাকে, সে তো বাইরে থেকে আনন্দ খুঁজতে যায় না, বাইরে থেকে জ্ঞানও খুঁজতে যায় না, সে নিজের মধ্যে ঢুকে যে ধ্যান করে। সে কি বাইরে থেকে বই পড়ছে তা তো না, সে নিজের মধ্যে ধ্যানের গভীরে ডুবে গিয়ে সব তার জানা হয়ে গেলো। যেমন ঠাকুর বলতেন যে আমার সবকিছু তোমার বইয়ে যা আছে আমি জানি, হলধারীকে বলতেন না ঠাকুর, তুমি যে পড়ছো তোমার বইয়ে যা আছে সব আমি জানি। হলধারী বাবার বলতেন তুই মূর্খ, তুই কি করে জানবি? না, আমি মূর্খ হতে পারি, আমার ভিতরে যে আছে সে তো আর মূর্খ নয়, সে সব জানে, সে আমাকে সব বলে দেয়। তো এই যে নিজের ভেতরের যে জ্ঞানের খনিটা, এর এইরকম একটা অনুভব নিবেদিতার মধ্যে, মানে নিবেদিতার মধ্যে আমরা দেখি, উনি কিন্তু প্রত্যক্ষ তো জ্ঞানের চর্চা করছেন এরকম না, এরকম ছিলেন না, কিন্তু ওনার মধ্যে এগুলো ছিল, যার জন্য মানুষ এত তেজি হতে পারে, তাই না? আমি যদি সবসময় পরনির্ভরশীল হই, তাহলে তো আমি তেজি হতেই পারবো না। আমি কি করে তেজি হব? একজন ব্রহ্মচারিণী, যেটা নিবেদিতা পরে, ওকে তো সন্ন্যাস দেননি স্বামীজি, ব্রহ্মচর্য দিয়েছেন, মানে সন্ন্যাস দেননি বললেও একটা, মানে হয়তো বিধিবদ্ধ সন্ন্যাস দেন, ঠিক আছে, কিন্তু যেটা মানে ঘর ছাড়া করে বের করে আনা, সেটা তো করে দিয়েছেন, তাই না? সন্ন্যাসের প্রথম যেটা তার আচরণে যেটা থাকে, তাকে ঘর বাড়ি আত্মীয় পরিজন ছাড়িয়ে তাকে বার করে নিয়ে এসেছেন, তুমি এই কাজের জন্য নিয়োজিত, তোমার নিজের বলে কিছু নেই, তুমি এই কাজটা সব করবে, এই কাজ তোমার জন্য আছে, এই সব তোমার জন্য আমি রাখলাম, দেশের উন্নতি, দশের উন্নতি, তোমার নিজেকে তুমি পুরো ভুলে যাও, তোমার স্বদেশ তুমি ভুলে যাও, তোমার ইষ্ট দেবতা ছিলেন না ওনার ইউনিয়ন জ্যাক, ইংল্যান্ডের পতাকাটা ওনার ইষ্ট দেবতার মতো ছিল, তাকে তুমি ভুলে যাও, সব ভুলে গেছেন। আর কত অল্প সময়, খুব যে অনেক দিন ধরে তিনি ছিলেন তা কিন্তু না, একটা খুব মানে মাত্র পুরো যতটা ওনার স্বামীজির সাথে দেখা হওয়ার পরে উনি বেঁচেই তো ছিলেন 13-14 বছর, তো তার মধ্যে আবার বিদেশে কিছুদিন গেছেন, কিছুদিন এখানে ছিলেন, দুটো ভাগ, তাই তো? খুব যে বেশি দিন উনি থেকেছেন স্বামীজির সঙ্গে দেখা হওয়ার পর, ওনার শরীরই থাকে, দেহত্যাগী হয়ে গিয়েছে তো 13-14 বছরের মধ্যে, 1911। তো এই যে
এত স্বল্পকালীন একটা সময়, তার মধ্যে যে উনি এতটা করতে পেরেছিলেন, এত নিজেকে দিতে পেরেছিলেন, এটা ওনার ছোটবেলাকার যে জীবন, ওনার যে প্রথম জীবন, সেখান থেকেই না এর অনেক মানে এর ভাবগুলো পাওয়া যায়। প্রথম থেকে খুব স্বাধীন চেতা মানুষ, প্রথম থেকেই উনি পরনির্ভরশীলতা ওনার মধ্যে নেই। এই যে ছোটবেলাতে ওনার বাবা মারা গেলেন, তারপরে মা তো মানে ওনার মাতামহের কাছে থাকছিলেন না, তারপর সে ছোট মেয়ে একটা, হ্যাঁ বেশি কিন্তু বয়স ছিল না নিবেদিতার, তাই না? 67 সালে তো, 67তেও জন্ম, তো বেশি তো বয়স নয়। স্বামীর সঙ্গে যখন দেখা হয়েছে তখন 31 হতে হবে, ভারতবর্ষে এসেছেন 31, স্বামীর সাথে দেখা হয়েছে তার কিছুদিন আগে। স্বামীজি গেছেন 93-এ, 1893 সালে স্বামীজি ওখানে গেছেন আমেরিকাতে, তারপরে ইংল্যান্ড, তারপরে নিবেদিতার সঙ্গে দেখা, সেটা অনেক পরের কথা। নিবেদিতা তো প্রথমেই ছিলেন না, 1893 নিবেদিতার সঙ্গে দেখা তো হয়নি, পরে হয়েছে। তো এই যে স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগের যে সময়টা, সেই সময়তে নিবেদিতাকে কিন্তু আমরা একদম মানে অসহায় একজন মেয়ে হিসেবে দেখি না। একটা মেয়ে, তার মাথার উপর বাবা নেই, তার সে যে দেশেরই হোক না কেন, ঠিক আছে, আমাদের দেশের নয় বলে সে ও দেশের বলে উনি খুব একেবারে ভীষণ ভালো ছিলেন। আমাদের দেশে মেয়েরা বাবা মারা গেলে খুব কষ্টে থাকে আর ওরা খুব ভালো থাকে, এরকম তো কিছু না। উনি নিজের পিতামহের কাছে থাকছিলেন, একটা ছোট বোন ছিল, ছোট ভাই ছিল, দুজন, তাদেরকে মানুষ করতে হবে। সেই জন্য উনি নিজে, ওনার বোনও কিছু সাহায্য করতেন। একটা ছোট স্কুল তখন, হ্যাঁ অত ছোট মেয়ে, সবাই নিজে পাশ করেছে, তখন এটা স্কুল খুলেছে, স্কুল খুলে অন্যকে পড়াচ্ছে। মানে উনি গিয়ে অন্য জায়গায় চাকরি করার মানসিকতাটা ওনার বেশি ছিল না আর কি, প্রথম থেকেই। তারপর যারা মন্টেসরি ট্রেনিং দিত ওই সময়, নতুন নতুন হয়েছে আর কি বাচ্চাদের নতুন নতুন শিক্ষণ পদ্ধতি, তখন ইউরোপেও নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, তো অনেক কিছু নিয়ে নতুন, মানে ওই যে যুগটা, ওই যুগে না সব দেশে সব বড় বড়রা সব জন্মেছিলেন তো একসাথে। তো সেই সময় নিবেদিতা তাদের সাথে পরিচিত হয়ে উঠেছিলেন। তার নিজের অত ছোট একজন মেয়ে, 30-এর কাছে তার বয়স, বেশি তো বয়স ছিল, তার মধ্যেই এই পিতৃহীনা যে মেয়েটি ছোট্ট একটা স্কুল খুলেছিল, সে ওই দেশে। আর তিনি আসলে আয়ারল্যান্ডের মানুষ, পরে ওরা ইংল্যান্ডে থাকতেন, বাস করতেন ইংল্যান্ডে। তো মানে দাদু আয়ারল্যান্ডের মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, এরকম নানা রকম। ওদের পরিবারটা একটু বৈপ্লবিক চিন্তা ভাবনা ওদের মধ্যে ছিল, পরিবারটার মধ্যেও ছিল। তার নিবেদিতা সেই পরিবারের জন্য তার মধ্যে কিছু থাকবে, এটা তো স্বাভাবিক। ওই যে স্বামীজি বলতেন তোমার কেল্টিক রক্ত, ওটা খুব আবেগপ্রবণ রক্ত। এই যে তো আবেগপ্রবণ যারা, তাই যে বিপ্লবী হয়, নইলে চট করে আর কে নিজের মাথা দিতে যায় বলুন না, তাই না? আমার মাথাটা তুমি কেটে ফেলো, এই করতে কে যাবে? বিপ্লবীরা রাস্তাটা করে দিয়ে যায়, তারপরে তার উপরে আমরা বসবাস করি, তাই তো? মাথাটা আমরা কাটাতে যাই না, অন্য লোকে করে গেছে ওই কাজটা, আমরা একটু আরামে থাকি, একটু সরে থাকি, মূল যুদ্ধটার মধ্যে ঢুকি না। উনিও সেরকম ছিলেন, উনি মূল যুদ্ধের মধ্যে যেতেন না, তারা উনি ওইটাই ভালোবাসতেন, যে আমি একদম প্রত্যক্ষ সংগ্রামের সাথে যুক্ত হয়ে থাকবো, এরকমই ওনার মানসিকতা ছিল, এত তেজি ছিলেন। তো যেটা বলতে গেছিলাম, যে এই যে ওনার ভেতরের একটা তেজ, যেটা স্বামীজির সাথে দেখা হওয়ার আগের থেকেই ছিল, যে আমি কারোর উপর নির্ভরশীল, আমি আমার স্বাধীন, ভীষণ স্বাধীন চেতা না হলে না সে ব্রহ্মচারিণী সন্ন্যাসিনী এইসব কখনো হয়? সাধকই কখনো হতে পারে যদি সে স্বাধীন চেতা না হয়? আমি আমার মতো থাকবো, আমি আমার মতো সাধনা করবো, আমি আমার মতো, সে ঈশ্বর সাধনা হোক আর অন্য কিছু সাধনা হোক, যদি আমি দৃঢ় চেতা না হই, স্বাধীন চেতা এবং দৃঢ় চেতা, আমি যেটা ধরেছি আমি করবো, দৃঢ় সংকল্প, এইরকম না হলে তাকে দিয়ে বড় কাজ তো হবে না, অসম্ভব নয়, তাই না? আমাকে যখনই তুমি বললে এটা করো না, যেটা ঠাকুর বলতেন না, ঠাকুর উদাহরণ দিতেন খানদানি চাষ, যে আজকে এখানে মাটি করলাম, জল নেই, আরেক জায়গায় গেলাম, জল নেই, এইরকম হলে তো হয় না, এরকম কোনো কাজই তাকে দিয়ে হয় না। দৃঢ় চেতা, একেবারে দৃঢ় চেতা এবং স্বাধীন চেতা, আমি ঠিক করেছি এইখানটা ঘুরবো, তুমি আমাকে বলছো যে এখানে জল নেই, আর আমি এমনি সরে গিয়ে ওখানে যাবো, কখনো যাবো না, আমি এইখানটাই ঘুরবো। এইরকম যারা থাকে না, ওরাই তো করে এই কাজগুলো। নিবেদিতাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, কারোর কথা শোনার ব্যাপারই নেই, কথা শুনতেন না তো, লোকের কথায় চলা একেবারে নেই। আমাদের মাও এটাই করতেন, কিন্তু শ্রী মায়ের যে জীবন, উনিও কিন্তু কারোর কথাটা তো শুনতেন না। মায়ের দেখবেন আছে, যে যখন কামার পুকুরে থাকতেন না মা, সে গায়ের লোকের দস্যিগিরি, কত রকমের ওরা খুব অত্যাচার, মানে নানা রকম মায়ের উপর উৎপাত করতো না কামার পুকুরে, যখন ঠাকুর নেই সেই সময় 1 বছর যে ছিলেন মা,
ওখানে মায়ের একটা কথা আছে, মা বলছেন আমি তো জানি আমি কি করব, মানে বলরাম বাবুর স্ত্রীরা মাকে নিতে এসেছেন মায়ের কষ্ট শুনে যে কামারপুকুর থেকে ওদের কাছে নিয়ে যাবে কলকাতায়। তখন মা বলছেন যে আমি তো জানি আমি কি করব, তবু গায়ের লোক কি বলে এটা শোনবার জন্য একটু প্রসন্ন দিদিকে জিজ্ঞাসা করতে গেলাম যে আমি কি করব। তো তিনি বললেন যে ওরা তোমার শিষ্য পুত্র সম, তো যাও ওদের কাছে, কি আছে। এই যে মায়ের কথাটা না, আমি তো জানি আমি কি করব, তবু ওরা কি বলছে মায়েরটা অনেক শান্ত ভাবে করা। ওই জন্য মাকে আমরা বন্দি শিখা এই সমস্ত বলি না, নিবেদিতটা না খুব সোচ্চার, নিবেদিত যা করতেন সেটা খুব একেবারে মানে লাপিয়ে চাপিয়ে হাগডাক করে করতেন। এই জন্য ওনার আগুন, মানে ওনাকে স্পর্শ করা যায়, এত বড় ভীষণ একটা তাপ। ওনার সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সবাই থাকতে পারে, মা শান্ত, মায়ের সঙ্গে সবাই থাকতে পেরেছে, যে কেউ মায়ের সঙ্গে থাকতে পারে, মানে যদি মা তাকে থাকতে দেন। খুব দুশ্চরিত্র হলে তার কথা আলাদা, চরিত্রহীন খারাপ সেগুলো আলাদা কথা, কিন্তু এমনিতে সাধারণ একটা মানুষ, তার উপর মা সবসময় নিজের ব্যক্তিত্ব চাপিয়ে দিতেন। নিবেদিতা এমন একজন মানুষ ছিলেন, ওনার সঙ্গে থাকা বড় কঠিন ছিল। এটাই আছে দেখবেন পরে, মানে যখন উনি স্কুলটা খুলেছিলেন তখন এইটাই ওনার একটা ছিল, ওনার সঙ্গে থাকা এত সোজা কথা নয়। এত স্বাধীন চেতা, এত দৃঢ় চেতা, এত নিজের মতো চলতেন, সেই জন্য ওনার সঙ্গে সবার একটুখানি সংঘাত হতো, মানে সবাইকে নিয়ে চলাতো সবাই। একটা আগুনের পাশে যদি তুমি, যার জন্য এইসব বিশেষণ কোনোদিন মায়ের সম্বন্ধে কেউ দিয়েছে? মাও তো এত দৃঢ়চেতা, এত সব, তার মায়েরও তো কম নেই। মাও তো কত রকমের রিফরমেশন গুলো করেছেন, অথচ কি নিঃশব্দে। মা এত সোচ্চারে করেনি, মা নিজের ঘরে বসেই করে দিয়েছে। মা ওই যে নিজের যা এরা যখন এসছে ওটা তো বিরাট রিভলিউশন, যে এটা ওই ব্রাহ্মণের বিধবা, তিনি বসে বিদেশিনীদের সঙ্গে আহার করছেন, তাদের স্পর্শ করছেন, এগুলো তার কাছে থাকছেন নিবেদিতা, এগুলো নিয়ে মায়ের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এগুলো এইভাবে করা নয়, ওনার মতো হাঁক ডাক করে করতেন না। মা খুব শান্ত প্রবৃত্তি, শান্ত ভাবে করতেন, নিজের ব্যক্তিত্বটা অপরের উপর চাপিয়ে দিতেন। এটা ছিলেন মায়ের। আর নিবেদিতা হচ্ছেন বন্দি শিখা, তো আগুন, তার কাছাকাছি যদি তুমি যাও তো তোমার আর বাঁচার কোনো উপায় নেই, তোমাকে পুড়িয়ে ফেলবে। তোমার ব্যক্তিত্ব তার কাছে দাঁড়াতে পারে না, তিনি আগুন। তো তুমি তো ছোট্ট একটা কিছু তারই স্ফুলিঙ্গ একটা হতে পারে, খুব বেশি তুমি ছোট্ট একটা কিছু, সেটা বিরাট আগুনের কাছে গেলে তো তুমি হয় তার দ্বারা হয় তুমি তার মধ্যে মিশে যাবে, না তুমি নিভে যাবে, তার সাথে তুমি থাকতে পারো। অত তোমার দুটো পাশাপাশি ছোট্ট একটা স্ফুলিঙ্গ একটা, তার থেকে বেরিয়ে গিয়ে তুমি আলাদা হতে পারবে, কিন্তু তার সাথে থাকতে পারবে না। যদি তুমি খুব ছোট হও, যা অন্য কিছু হলে, আগুন যদি নাও থাকে তোমাকে পুড়িয়েই দেবে, তোমার তো আর বেঁচে থাকার সম্ভবই না। তার ব্যক্তিত্বের এত তেজ ছিল, এইটাই নিবেদিতার না বিশেষত্ব, যার জন্যে ওর জীবনটা যদি আমরা দেখি না, একটা আগুন যেমন হয়, নিবেদিতা ঠিক তাই। আগুনের যা যা বিশেষত্ব, যা যা বিশিষ্টতা, সেগুলি সব ওনার চরিত্রের মধ্যে ধরা পড়ে। প্রথম হলো এইটা যে ওনার অসম্ভব তেজ, এত তেজি একটা মানুষ, তেজ যদি না থাকে, এই যেটা বলছিলাম, মানে সাধক সে হতে পারে না। কতটা দৃঢ়চেতা হলে, কতটা দৃঢ় সংকল্প হলে, স্বামীজি কিন্তু বারবার ওনাকে বলছেন যে তুমি এখানে তুমি এলে তুমি এইরকম এরকম সব দেখবে, তুমি এতদিন যেরকম পরিবেশে ছিলে সেরকম কিন্তু তুমি পাবে না। আর নিবেদিতার যে ভারতে আসাটা, এটাও একটা কত আশ্চর্য না। স্বামীজি বক্তৃতা, আপনারা তো সবাই জানেনি, স্বামীজির একটা বক্তৃতার সাথে উনি, বক্তৃতা ঠিক না, একটা ঘরোয়া ক্লাস, সেটার মধ্যে উনি বলছিলেন যে স্বামীজি যে জগৎ চায় এমন 20 জন নরনারী যারা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারে যে ঈশ্বর যদি ভগবান থাকে তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই, যদি তিনি না থাকেন তাহলে বেঁচে থাকার কি প্রয়োজন। মানে যদি ভগবান নেই, পৃথিবীতে ধর্ম বলে কিছু নেই, ন্যায় অন্যায় বলে কিছু নেই, ন্যায়ের শাস্তি নেই, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা যেমন তেমন ভাবে চলবে, যে যেমন পারে তেমন ভাবে থাকবে, তেমন ভাবে বাঁচবে, এটাই যদি হয়, এর পেছনে যদি একটা বিরাট শক্তি কিছু না থাকে, তাহলে বেঁচে থাকলে থেকে লাভ কি? তাহলে তো আমাদের জীবনটা একটা অর্থহীন হয়ে যায়। তিনি পিছনে আছেন বলেই তো তাকে জানার একটা ব্যবস্থা করতে। আমি কে, এই প্রশ্নটার যদি উত্তর না থাকে, এই প্রশ্নটা যদি খোঁজাই না যায়, আমি কোথা থেকে একটা উদ্ভব হয়েছি, আমি দুদিন করে চলে যাবো, এইটুকুই যদি হয় একটা জীবন, তাহলে সেটা থাকলো কি গেল তাই নিয়ে কিছু নেই। এরকম তো স্বামীজি যেটা বলেছেন যে
যদি ঈশ্বর থাকেন তাহলে আমাদের আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, যদি তিনি না থাকেন তাহলে বাঁচার প্রয়োজন। তো ঠাকুরের যেমন ওই বেদান্ত শিবজ্ঞানে জীব সেবা শুনে স্বামীজির হয়ে গেল, সেই রকমই এই কথাটা যখন স্বামীজির কাছে উনি শুনেছিলেন তখন উনি ভাবলেন এই 20 জনের মধ্যে আমি একজন হব। হ্যাঁ, কোথায় স্বামীজি বলছেন ইংল্যান্ডে কথাটা, তার আগে তো নিবেদিতার জীবনে না একটু ঝড় মতো আছে, মানে প্রথমে যারা জীবনী পড়েছেন দেখবেন না আছে কিন্তু যে উনি একজন ইঞ্জিনিয়ার একটি ছেলের সঙ্গে উনি ভেবেছিলেন যে তাকে বিবাহ করবেন, মানে এইরকম একটা তেজি মেয়ে, সে যখন ঠিক করেছে যে এই ছেলেটিকে আমি বিবাহ করবো, ভালোবাসতেন তাকে, ইঞ্জিনিয়ার ছিলেন ছেলেটি, তারপর সে মারা গেল। সে মারা যাওয়ার পরে তারপরে স্বামীজির সঙ্গে না দেখা হয়। তো এই যে একটা আঘাত ছিল তো প্রথম জীবনে আঘাত বলুন বা যেটা চেয়েছিলেন সেটা হয়নি এরকম একটা। তো তারপরে যখন স্বামীজির সঙ্গে দেখা হয় এই কথাগুলো হলো, আর স্বামী ওনার মধ্যে একটা আধ্যাত্মিকতার যে স্বাধীনতা যেটা বলছিলাম না, উনি প্রথম থেকেই তো স্বাধীন চেতা, উনি কিন্তু একটা ক্যাথলিক পুরোহিত পরিবারে, ওনার বাবা তো যাজক ছিলেন, কিন্তু ওনার এমন ছিল যে ওনার এটা ভালো লাগতো। এই যে প্রতিদিন ওরা নিয়ম করে দেবে এই দিন তোমাকে গির্জায় যেতেই হবে, এই দিন গিয়ে তোমাকে এইরকম উপাসনা করতে, এটা ওনার ভালো লাগছে, উনি ওনার নিজের মতো এই জিনিসটা ওনার ভালো লেগেছে। তুমি বেঁধে দেবে আমার মাথা ছক, আমি সেই মাথা ছকে হাঁটতে থাকবো, কিন্তু ধর্মজীবন হোক, এমনি জীবন হোক, সমাজ জীবন হোক, কোনোটাতেই ওনার এটা পছন্দ নয়। অপরে কোনোভাবে তোমার ব্যক্তিত্বকে এতটুকু প্রভাব ফেলবে ব্যক্তিত্বের উপর, এটা নিবেদিতার পছন্দ হতো না। এটা তো ওইখানে তো ওই জীবনটা পছন্দ হলো না। তারপরে উনি দেখতেন যে যারা চার্চে যায়, ঠিক সময় গির্জায় যাচ্ছে, ওই ধর্মজীবন যাপন করছে, ওপরে খুব ধার্মিক থাকছে, তাদের সবার সাথে যে প্রত্যেকের যে একটা নিজস্ব জীবন সেটা অতটা সুন্দর বলে না মনে হতো না। এইরকম নানা রকম কারণে ওনার ওই চার্চে যাওয়ার ওই যে ধর্ম, একটা গতানুগতিক প্রথাগত ধর্মের প্রতি ওনার খুব একটা আস্থা ছিল না। তারপরে যখন স্বামীজির সঙ্গে দেখা হয় তখন তার জ্ঞান, তার আধ্যাত্মিকতা, তার ব্যক্তিত্ব এইসব উনি মুগ্ধ হয়ে গেলেন। এ কি নিয়ে আমার গুরু দীক্ষা কিন্তু তখন নেন। এখন দীক্ষা গুরু বলতে যেটা আমরা বুঝি, যেটা নিবেদিতা পরে ভারতবর্ষে এসে যেটা দেখেছেন যে আমাদের পিতামাতার চাইতেও তিনি পরে, এইটা কিন্তু নিবেদিতা ভারতে আসার পরে হয়েছে, আগে তো হয়নি। আগে শুধু স্বামীজিকে ভালোবেসে তার প্রতি গভীর শ্রদ্ধা, এত ভালোবাসা, তার জন্য কি ভারতবর্ষ সেবার জন্য উনি চেয়েছেন, তো ভারতে বিশেষ করে ভারতের মেয়েদের জন্য, ওর বাইরে উনি আর মানে ওনার আর কিছু চিন্তাই নেই, স্বামীজি যখন বলেছেন তো ওটা করতেই হবে, এইরকম একটা উন্মাদের মতো ভালোবাসা ছিল। মানে যখন মানুষের এরকম আবেগ, ভীষণ আবেগ প্রবণ ছিলেন না, এত আবেগ যে তখন আর উনি অন্য কিছু চিন্তাই করছেন না। স্বামীজি কিন্তু কতবার চিঠিতে লিখছেন, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি পাশতে এরকম সব দেখবে, তুমি তোমার পাশে সব অর্ধ উলঙ্গ এরা থাকবে, তারপরে এমন আছে তোমাকে ওরা ম্লেচ্ছ বলে দূরে রাখবে, এদের সব নানা রকমের ছোঁয়া স্পর্শ সম্বন্ধে অনেক উদ্ভট সব চিন্তা আছে। এইগুলো স্বামীজিকে কিন্তু বলে দিয়েছিলেন, তারও বলছেন তা সত্ত্বেও যদি তুমি আসো, তো সেটাকেই উনি মেনে নিলেন, উনি এসে গেলেন। এসে যখন গেছিলেন তখন এসেছেন পরে উনি কিন্তু রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত হয়েছেন। তো তখন যে স্বামীজি জীবিত ছিলেন, রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত সিস্টার নিবেদিতা, তো তিনি ওদের একটা অংশ, একা নন, ঠিক আছে, একেবারে একা না হলে তার অনেক সুবিধাও তো থাকে, যেমন অনেক অসুবিধা আছে, তেমন সংঘের মধ্যে থাকা না একটা প্রোটেক্টেড ভাবে থাকে না, মানে একটা সুরক্ষিত। ওনার জন্য এরা মহারাজা সব চিন্তা করছেন, স্বামীজি আছেন, যা ওনার দরকার, যা কিছু প্রয়োজন সেগুলো ওরা দেখবেন। স্কুলের জন্য ওরাও করতে চেষ্টা করেছেন, ওনার বাড়ি উনি কোথায় থাকবেন সেটার চেষ্টা করেছেন, প্রথমে মায়ের কাছে থেকেছেন, তারপর ওর জন্য আলাদা ঘর হয়েছে। এই যে মানে তুমি কি করবে কি না করবে, কেমন ভাবে থাকবে, কেমন ভাবে চলবে, তোমার স্কুল খোলার সময় স্বামীজিরা সব এসেছেন, এবারে যত রকমের সাহায্য তাকে করা যায়। স্বামীজিরই স্বপ্নের এই স্কুলটা, নিবেদিতা যে ছোট স্কুল একটা মেয়েদের জন্য করেছিলেন, সেইটা ও স্বামীজিরই স্বপ্নের স্কুল, কিন্তু তাকে যখন রূপদান করা হলো তখন সবাই এসে তাদের অংশ নিলেন, সবাই মা কত আশীর্বাদ করেছেন। কিন্তু যখন যার জন্য তিনি বন্যী শিক্ষা, স্বামীজি যখন চলে গেলেন যখন 1902 সালে 4 জুলাই, তার দিন 10 পরে, বোধহয় 13 জুলাই
13 না 14 দিন, কয়েকদিন পরে, বেশি দিন পরে না, নিবেদিতার 2টো চিঠি বেরোলো খবরের কাগজে, মানে খুবই কম সময়ের মধ্যে স্বামীজি চলে যাওয়ার 5 দিন পরে ওনাকে ডেকে পাঠানো হলো বেতন পাঠে, 6 দিনের দিন ডেকে পাঠালেন রাজা মহারাজ আর শরৎ মহারাজ। তো ওনাকে বলা হলো যে তুমি রাজনীতির সংস্রব সম্পূর্ণ ত্যাগ করো, তা না হলে সংঘের মধ্যে তোমায় রাখা যাবে না। মানে আপনি ভাবুন, যার জন্য এসেছিল পৃথিবীতে, ভারতবর্ষে, যার কথা রাখবার জন্য, যার স্বপ্ন সফল করার জন্য 98 সালে এসেছেন আর 1902, মাত্র কতটুকু সময়, একটুখানি, তার কয়েকটা বছর, 98 1902। তো এই 1898 উনি এসেছেন, 1902 সালে চলে যাবেন। এইটুকু সময়ের মধ্যে উনি একটা স্কুল শুরু করে দিয়েছেন। স্বামীজির স্বপ্ন যাতে সার্থক হয় তার জন্য চেষ্টা করছেন, মেয়েদের সব জড়ো করে আনছেন, মেয়েদের জন্য কত রকম চেষ্টা করছেন। মানে এরকম আছে না, ওই মেয়েরা, ওরা তো পর্দানসীন পরিবার থেকে আসতো, সেই জন্য ঘোড়ার গাড়িটায় ঢাকা দেওয়া থাকতো, সেই ঢাকা শুদ্ধ ওরা মানে বাড়িতে যখন নামতো তখন এই পর্দার মধ্যে থেকেই বাড়ির মধ্যে ঢুকে যেত, আবার যখন উঠতোই মানে রাস্তায় ওদেরকে কেউ যেন না দেখে, একেবারে ঢুকে ওনার কাছে সিস্টার স্কুলের ভিতরে ঢুকে। আবার এই যে স্কুলটা উনি করেছিলেন, এটা করাও এত সহজ ছিল না, কিন্তু উনি তো ম্লেচ্ছ বলেছে না স্বামীজি, এটা ম্লেচ্ছ, ভারতের পতন তবে থেকে শুরু হয়েছে যখন ম্লেচ্ছ শব্দটা আবিষ্কার করেছে। তো এই যে নিবেদিতাকে অস্পৃশ্য করে রেখেছিল, উনি স্কুলে তো ভীষণ সবকিছু খারাপ হয়ে যাবে এরকম ছিল না। একটা আছে দেখবেন সরলাবালা সরকারের যে বইটা, ওখানে উনি খুব সম্ভব সরলাবালা, আমার তো পড়ে মনে হয় উনি নিজেই, সরলাবালা সরকার নিজেই, উনি একটা লিখছেন যে ওনার অনেক প্রিয় ছাত্রীরা যারা ছিল না, মাঝে মাঝে উনি যাদের বাড়িতে যেতেন, তো উনি লিখছেন সরলাবালা যে উনি ওদের বাড়িতে যদি যেতেন, কোনো দরকারে যেতেন, মানে হয়তো মেয়েটি অনেকদিন ধরে আসছেন, তখন উনি যেতেন তো খোঁজ করতে কি হলো, তো উনি যেতেন, তো বলছেন যে এমন উনি সন্তর্পণে সিস্টার দাঁড়াতেন, পাছে ওই মেয়েটার বাড়িতে কোনো কিছু উনি ছুঁয়ে ফেলেন বা কোনো কিছু ওনার গায়ে লেগে যায়, তাহলে তো ওই জিনিসগুলো ফেলে দিতে হবে, অস্পৃশ্য তো উনি, অস্পৃশ্য বলে বাড়ির ভিতরে যাচ্ছে, সে কিন্তু সেই বাড়ির মেয়েটি যাতে লেখাপড়া শেখে, সেই বাড়ির মেয়েটি যাতে একটু দাঁড়ায়, তার জন্য উনি হাত জোর করে আসতেন না, তোমার মেয়েকে আমায় দাও। উনি এই যে উনি করছিলেন শুধু তো স্বামীজির জন্য, আর কিছুর জন্য তো না, তো টাকা পয়সা করার জন্য তো উনি বাড়ির স্কুলটা করেননি, তো পয়সা দিয়ে পড়তো না মেয়েরা, উনি তো লোকের কাছে চেয়ে স্বদেশে বিদেশে সবার কাছে টাকা চেয়ে ঘুরতে নিয়ে ওনার স্কুলটাকে দাঁড় করাতে হবে, ওরা কিন্তু অর্থ দিয়ে ওরা পড়তো না বাচ্চা মেয়েরা। এখন যেমন আমাদের কোথাও পড়তে গেলে তার একটা বড় একটা অর্থের বিল থাকে, ওই রকম তো ছিল না, উনি ঘরের থেকে নিয়ে আসতেন মেয়েদেরকে, শুধু মানে ওরা একটু শিখুক, ওদের যেন স্বামীজি যেমন চেয়েছেন মেয়েরা লেখাপড়া শিখে, সেটা উনি করতে চাইতেন, তার জন্য অর্থ সাহায্য হতেন। আরেকটা আছে, উনি নাকি একবার একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, এটা রবীন্দ্রনাথ লেখার মধ্যে আছে, একবার একটা নাকি বিজ্ঞাপন দিয়েছিলেন যে এটা আরো কোথাও আছে জীবনীতেও, যে 30 টাকা যদি পাওয়া যায় মাসে যদি 30 টাকা উনি জোগাড় করতে পারেন, তাহলে খুব ভালো করে ওনার বিদ্যালয়টা চলে যায়। তো সেটা কিন্তু বিজ্ঞাপন, সেটা কিন্তু হয়নি, আসেনি 30 টাকা। তো রবীন্দ্রনাথ এটা লেখা আছে যে উনি এই স্কুলটা শুধু যে মানে ওনার অন্যভাবে ওনার যে কি একটা ভাষা আছে, মানে যেটা আমার বাড়তি খরচা, আমার ব্যক্তিগত খরচার ছাড়া যে উপরে যে আমি খরচা করি সেইটা দিয়ে যে উনি চালাতেন তা না, নিজের খরচা ছাড়া অন্য যেটুকু ওনার আয় হয় সেটা দিয়ে যে উনি চালাতেন তা না, উনি নিজের পেটের অন্ন যে অর্থে উনি নিজের পেটের অন্নটা সংগ্রহ করেন, সেইটা দিয়ে উনি চালাতেন। মানে এরকম আছে, সরলাবালা দেবীর লেখাতেও এগুলো আছে, যে যখনই স্কুলের কোনো কিছু টানাটানি হতো, কোনো অর্থ কম হয়ে যাচ্ছে, তখন সিস্টার প্রথমেই এটা করতেন, ওনার কোন খরচাটা উনি কমাতেন, মানে ওনার নিজের কিছু খরচাই নেই, একটা তক্তার উপর শুয়ে থাকতেন, সারাদিন লিখতেন, আর বই লিখতেন এটার জন্য যে বইটা লিখে যদি স্কুলের জন্য একটু পয়সা পাওয়া যায়, একটু যদি অর্থ সাহায্য, বইয়ের জন্য একটু অর্থ সাশ্রয়, মানে এটাও লোকের সারাক্ষণ যে উনি অপরের উপর নির্ভরশীলতা ছিল না, তো হয়তো বলরাম বাবুর বাড়ি থেকে চাইলে তারা দিয়ে দিত, কিন্তু ওরকম তো উনি করেননি, উনি তো স্বাধীন, উনি ওনার চেষ্টায় ওনার দরকারে যাদেরকে উনি চেনেন তাদের কাছে গিয়ে হাত পেতেছেন, ভিক্ষা করেছেন, আমাকে দাও
যদি কিছু তারা দেয়, কিন্তু সেটা সফল হয়নি, হতো না, দিত না কেউ বেশি। সেই জন্য ওনার স্কুলটা মানে ওটাকে দাঁড় করানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে হতো। সবকিছু করেছিলেন স্বামীজি চেয়েছেন বলে। সেই স্বামীজি যখন শরীর চলে গেল, তার 5-6 দিনের মধ্যে ওনাকে ডেকে পাঠানো হলো। রাজা মহারাজ ডেকে পাঠিয়েছিলেন যে তোমাকে কিন্তু এখান থেকে তুমি কিন্তু কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে না। মানে যেহেতু স্কুল ছাড়া উনি না অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তখনকার ভারতবর্ষ। ওটা মানে বঙ্গভঙ্গের ঠিক আগে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, তো পার্টিশন যে হয়েছে 1905, পার্টিশনটা হওয়ার মুখ্য কারণ তো এইটাই ছিল যে বাংলা একটা বৈপ্লবিক অভ্যুত্থানের জন্য প্রস্তুত হচ্ছে। পার্টিশন করেছিল কিন্তু ওই জন্যই যে বাংলাটা ক্রমশ একটা ভয়ানক জায়গায় পরিণত হচ্ছে, এরা কিছু একটা ওরা করার চেষ্টায় আছে, ওরা কিছু একটা গণ অভ্যুত্থান করার চেষ্টায় আছে। সেজন্য ইংরেজ একটু ভয় পেল যে এরা যদি বেশি মিলেমিশে থাকে বাঙালিরা দুটো পুরানে বাংলা বর্তমান বাংলাদেশে, তখনও তো মোটামুটি এইরকম ভাবেই ভাগটা করা হয়েছে, পূর্ব আর পশ্চিম আলাদা করে দিয়ে দুই বাংলা করে দিল, যাতে এরা আলাদা হয়ে যায়, দুটোতে একসাথে মিলে না থাকে। তাহলে দুটো একসাথে মিলে থাকলে তো ভালো করে আরো বেশি অভ্যুত্থানটা করা যায়, সেজন্য ওদেরকে ভাগ করে দেওয়া। এটা উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, যাতে বৈপ্লবিক কার্যকলাপ গুলো একটু বন্ধ করা যায়। ওরা তখন থেকে শুরু করে দিয়েছিলেন, তো সেই জন্যই করা হয়েছিল। নিবেদিতার মতো একজন তেজি মানুষ, উনি তো এইগুলোর সাথে স্বভাবতই যুক্ত হয়ে যাবেন। যাদের সাথে উনি মেলামেশা করতেন না, তারা সবাই তো এইরকম, তারা কেউ তো একেবারে মানে নিস্তেজ হয়ে থাকার মতো ছিলেন না। আবার এরকম আছে যারা নিস্তেজ হতেন তাদেরকে ওনার পছন্দ ছিল না, আবার অথচ গুণগুলোকে কিন্তু নিতেন না। যারা দীনেশ সেনের কথা দেখবেন আছে, যে দীনেশ সেন তো পণ্ডিত, বাংলা সাহিত্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত তো তার সঙ্গে যখন নিবেদিতার কথা হতো, দীনেশ সেন কোনো একটা রাজনীতি প্রসঙ্গ বলে নিবেদিতা বলতেন, দীনেশ বাবু ওই নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। মানে উনি দীনেশবাবু একটু নরম প্রকৃতি, নিরীহ প্রকৃতির মানুষ, তো সেই রাজনৈতিক কথাবার্তা ওনার জন্য নয়। সেই জন্য উনি বলতেন আপনার সঙ্গে আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না, রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, এরকম। কিন্তু তার লেখাগুলো পড়তেন, লেখাগুলো শুনতেন, কি সুন্দর হয়ে কত উৎসাহ দিতেন, ছাপাও নিয়ে এগুলো, এরকম এইসবগুলো কাজ, মানে যে বাঙালিকে ভালোবেসে, বাঙালি বিশেষ ভারতবর্ষকে ভালোবেসে তাদের সবকিছু তাদের উন্নত হোক, সবকিছুতে তারা বড় হোক, এগুলো চাইতেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার একটা রাজনৈতিক দিক যেন অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন, নেতাদের সঙ্গে একটু যোগ ছিল, অরবিন্দের সাথে ছিল, মানে কিছু কিছু এদের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন বলে স্বামীজি বলেছিলেন তো রাজনীতির সঙ্গে সংস্রব থাকবে না। তো নিবেদিতা একটু এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, আর ওনার মতো একটা তেজি মানুষ না, সে জড়িত হয়ে যাবেই। আর ওনার আরেকজন প্রভাব ছিল, যেমন স্বামীজির প্রবল প্রভাব ছিল নিবেদিতার চরিত্রের উপর, আরেকজন ছিলেন প্রিন্স ক্রফটকিন, পিটার ক্রফটকিন ছিলেন রাশিয়ার একজন বিপ্লবী, তার সঙ্গে নিবেদিতার খুব ঘনিষ্ঠতা হয়েছিল। আর এরকম আছে যে নিবেদিতা বলতেন যে ভারতবর্ষের যা সমস্যা সেটা একজন ভারতবাসী যা জানে তার চাইতে পিটার ক্রফটকিন অনেক বেশি জানে, অনেক ভালোভাবে জানে। সেই বিপ্লবীর সাথে যোগ ছিল, একসময় খুব প্রভাবও ছিল ওনার উপরে, সিস্টারের উপরে। সেই জন্যে পরবর্তীকালে যখন এখানে এসেছেন, এখানেও তখন এসব বিপ্লবী কার্যকলাপ গুলো খুব তখন চলছে, তো ওর সাথে উনি একটু যুক্ত হয়ে পড়েছেন, যার জন্য রামকৃষ্ণ মিশন বলেছিল যে রাজা মহারাজাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন যে তোমাকে কিন্তু ছাড়তে হচ্ছে, এইসব যদি তুমি ছাড়তে পারো তাহলে তুমি থাকো, আর যদি তুমি না ছাড়তে পারো তাহলে কিন্তু সংঘ তোমার জন্য বিপদগ্রস্ত হবে। তো রামকৃষ্ণ মিশন কোন রকম এটাকে তখন যদি অ্যানার্কিজম বলতো, তো রাজদ্রোহিতা, কোন রকম রাজদ্রোহিতার সঙ্গে যুক্ত নয়। যদি রাজদ্রোহের সঙ্গে যুক্ত হয় শান্তিতে কাজকাম করতে পারবে। রামকৃষ্ণ মিশন তো আধ্যাত্মিক উন্নতি বা সেবা কার্য এগুলো বেশি না, রামকৃষ্ণ মিশনে এগুলো প্রধান। রামকৃষ্ণ মিশনের তো রাজনৈতিক কার্যকলাপ প্রধান নয়, একেবারে বাদ। আমি কিন্তু একদম ওইটা বারণ করেছিলেন, প্রত্যক্ষত অন্তত একেবারে বারণ করেছিলেন। তবুও কিছু কিছু কারণে না রামকৃষ্ণ মিশনের, যেহেতু বিপ্লবীরা ওই স্বামীজির কর্মযোগ ওদের সঙ্গে পাওয়া যেত অনেক সময়, গীতার সঙ্গে সঙ্গে স্বামীজির লেখা বই, সেই জন্য রামকৃষ্ণ মিশনের একটু চোখ ছিলই সরকারের। তারপরে যদি আবার একজন এরকম প্রধান ব্যক্তি, নিবেদিতা তখন একজন খ্যাতনামা, নিবেদিতা ওইটুকু সময়ের মধ্যে কিন্তু খুব সুপরিচিতা ছিলেন, বাংলার যারা বড় বড় মানুষ তাদের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। আর ওই জন্যই আগুন বলেছে, আগুনকে তো তুমি চাপা দিয়ে রাখতে পারবে না, তো
আগুন তো এমনি জ্বলবে, তার এমন তেজ আছে, এমন রূপ আছে, এমন আলো আছে, তাকে তুমি কিছুতেই ঢাকা দিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, তুমি সংঘের মধ্যে নানা রকম নিয়ম করে তাকে আটকিয়ে রেখে দেবে, এটা তো হতে পারবে না। তো আগুনকে তুমি বাধা দিতে পারো না, আগুনকে আটকানো যায় না। তো সেই জন্য উনি শাহজাহান মহারাজের এই কথাটা তো মানতে পারলেন না। উনি তারপরে একটা লিখে দিয়েছেন পেপারে, পেপারে বেরিয়েছিল না ওনার বয়ান, যে উনি বলে লিখেছেন যে আমার কোনো কাজের সঙ্গে রামকৃষ্ণ সংঘের কোনো যোগ নেই। তখন থেকে, তার আগে লিখতেন নিবেদিতা রামকৃষ্ণ অর্ডার। তার এই চিঠিটার জবের থেকে বেরোলো যে আমি সংঘ ত্যাগ করছি, আমার কোনো কার্যকলাপের সঙ্গে কোনো যোগ নেই রামকৃষ্ণ সঙ্গে, তখন থেকে লিখতেন নিবেদিতা রামকৃষ্ণ, মানে সংঘ থেকে সরে এসেছেন। এই যে যেটার জন্য বন্যী শিখা বলা, যে মানুষটা ওখান থেকে এখানে এসেছে শুধু স্বামীজিকে অবলম্বন করে, সোজা কথা। এখানে তো চাকরি বাকরি তো কিছু করেন, নিবেদিতাকে কোনোদিন আমি চাকরি করতে দেখছি বা কোথাও কোনো কারোর কাছে দেখছি যে উনি কি করে কোথা থেকে ওনার ব্যক্তিগত কোনো প্রয়োজন মেটানোর জন্য কোনো চেষ্টা করছেন, সেসব কিছু নেই। অথচ খরচা কত, তার একটা স্কুল চালাতে হচ্ছে, তার কত বিপ্লবীদের সব বই জোগাড় দিতে হচ্ছে, কত রকম তাদের সঙ্গে কাজকর্ম করতে হচ্ছে, সেগুলো চালাতেন প্রধানত এই বই লিখে যেটুকু অর্থ ওনার আসতো সেটা দিয়ে। তাছাড়া মাঝে মাঝে বাইরে চলে যেতেন, বাইরে গিয়ে বিদেশ থেকে কিছু কিছু কাজ করতে, কিছু কিছু অর্থ সংগ্রহ করতেন ওরা স্কুল চালানোর জন্য। প্রধানত এইভাবেই উনি চালিয়েছেন। আর নিজের খরচ বলতে তো কিছু ছিলই না, নিজের তো কিছু খরচ ছিল না, তো সেজন্য ওনার পক্ষে আরো সুবিধা হয়েছে, যা যেটুকু যা পেয়েছে সবকিছু দেশের সেবায় ঠেলে দিয়েছে। অথচ এই এত যে মানুষটা করেছে, তাকে যখন সংঘ থেকে বহিষ্কার করা হলো, এটা যেন ওনার কোনো ভয় নেই, যেটা বলছি আগুন তো তেজ আছে না, ওনার কোনো ভয় বলে কিছু তো নেই। ওকে যখন বার করে দেওয়া হলো, উনি তো চলে গেলেন না তো ফিরে, উনি কি ফিরে চলে গেছিলেন নাকি? এইখানেই থেকেছে, ওই বাড়িটাতেই থেকেছে। কিন্তু ওনার একটা চিন্তা হলো, এখন ঘর ভাড়াটা দিতে হবে না, ঘর ভাড়া সব নিজেকে জোগাড় করতে হবে। এখন আগে হয়তো অন্য কাউকে সাহায্য করতো, ভক্তরা সব সাহায্য করে, এখন তো নিজেকে সমস্ত কিছু করতে হবে। ওই ঘরের ভাড়া, স্কুলের ভাড়া, স্কুল যা কিছু প্রয়োজন, যা কিছু খরচা, সবকিছু ওনাকে করতে হবে। যেহেতু ওনার স্কুল, ওনার কোনো কার্যকলাপের সঙ্গে রামকৃষ্ণ মিশন যুক্ত থাকবে না প্রত্যক্ষত, এইটা ছিল। তো এই জন্য এখন ওনার যে মানে পিছন ফিরে পালিয়ে যাওয়া নিবেদিতার মধ্যে নেই। এইখানে থেকে রামকৃষ্ণ মিশন থেকে এমনকি দূরেও থাকতেন না, বাগবাজারে তো থাকতেন, ওখানে থেকে উনি ওনার বিদ্যালয় চালালেন, ওনার কার্যকলাপ চালালেন, ওনার সবকিছু উনি চালিয়ে গেলেন না। এইটা হচ্ছে ওনার বিরাট তেজ। এই একজন স্বাধীন চেতা মানুষ, তুমি শুধু স্বাধীন চেতাও হতে পারবে না, তোমার যদি কোনো ক্ষমতা না থাকে না, নিজেকে নিয়ে যদি তোমার বেরিয়ে যাওয়ার ক্ষমতা না থাকে, তাহলে আমি যা ইচ্ছা করছি বলে লোকে গোয়ার বলবে, তখন কেউ স্বাধীন চেতা বলে না। যখন তুমি ঠিক করতে পারছো, তখন তুমি স্বাধীন চেতা, তুমি নিজেকে স্বাধীন রাখতে পারছো। তা নাহলে তো মূর্খ গোয়ার, যে একটা জেদি মূর্খ গোয়া, তার মাথায় বুদ্ধি কিছু নেই, নিজেকে নিয়েও থাকতে পারে না, লোককেও সৎ পথে নিতে পারে না। যেমন হয় মুখ্য গোয়ার এক জিনিস, স্বাধীন চেতা আরেক জিনিস, এই দুটো কিন্তু একেবারে আলাদা। এদের কার্যকলাপ অনেক সময় একরকম মনে হয়, যে ও ইচ্ছা মতো কাজ করে, ও ইচ্ছা মতো কাজ করে, তাহলে দুজন কিন্তু এক না। স্বাধীন চেতা হলে নিবেদিতা হয়, আর মুখ্য গোয়ার তো আমাদের চারপাশে ভর্তি আছে, ওদের তো আর বলতে লাগবে না কে আছে, বহু দেখতে পাবেন, তাই না? তো নিবেদিতার চরিত্র হচ্ছে আগুন। উনি নিজেকে মানে ওনার চারপাশটাকে উনি একেবারে নিজের হাতের মধ্যে রাখেন। ওনার উপরে কেউ কথা বলবে, ওনার উপরে কেউ কিছু করবে, এটা উনি মেনেই নিতে পারতেন না। যার জন্য স্কুলের ক্ষেত্রেও না, এই দেখবেন ব্যক্তিত্বের একটা সংঘাত হতো, এই ক্রিস্টিনা বা সুধীরাদি, এদের সঙ্গে ওনার অনেক সময় একটু ব্যক্তিত্বের সংঘাত হয়েছিল শেষের দিকে, একদম শেষ যখন উনি চলে যাচ্ছেন দার্জিলিং এ যাচ্ছেন, তখন তো কেউ জানতো না উনি আর ফিরবেন না বলে। তো তখন কিন্তু উনি বলে গিয়েছিলেন যে আমি তো তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করি, কিন্তু স্কুলটা তো তোমরাই চালাও, তোমরাই ভালো করে চালাও স্কুল, আমি যাচ্ছি, মানে আমি এর মধ্যে আর তোমার ব্যাপারে তোমাদের মধ্যে আর এসে কিছু বলবো না, মরে যাবো। তো জানতেন না, উনিও জানতেন না, উনি কি জানতেন যে উনি আর ফিরবেন না, কিন্তু পুরো দায়িত্বটা ক্রিস্টিয়ানের উপর দিয়ে গেছিলেন, সিস্টার ক্রিস্টিনের উপর। মানে তবে একটু ক্ষমা চাওয়ার মতো কথা বলেছিলেন, কেননা ক্রিস্টিনা ওনার এত তেজ, ক্রিস্টিনের সঙ্গেও লাগতো খুব, মানে অত তেজি হলে তো তার সঙ্গে মানুষের থাকতে পারে না, মানুষের বেশি তেজ হলে তার সঙ্গে তুমি একসাথে তার সঙ্গে কাজ করাটা খুব মুশকিল হয়ে যায়।
যেন অনেকের ক্ষেত্রে দেখবেন ওই যখন বিপ্লবীরা কথা বলতেন না, একটা আছে বিপিন চন্দ্রপালের খুব সুন্দর একটা কথা আছে, বিপিন চন্দ্রপালকে সাথে ওনার একটা তর্ক হচ্ছিল, তো তর্ক হতে হতে নিবেদিতা স্বামীজিকে ভীষণ ভালোবাসেন, তো ওনার তো ওই রকমই না, আমি ভীষণ আবেগ, আমি যা বলছি ওটাই ঠিক, আমি যা ভেবেছি ওটাই ঠিক। তো উনি বলেছিলেন যে সিস্টার, যে আমার গুরুদেব আছে, স্বামীজির কথা, যে আমার গুরুদেবকে তোমাদের দেশে ধর্মগুরুর মতো সম্মান। তো বিপিন চন্দ্রপাল উত্তর দিচ্ছে, মোটেই ধর্মগুরুর মতো সম্মান করে না, ওকে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের মতো সম্মান করে, যে স্বামীজির কথা বলেছে। এইটা শুনে ওনার তো একেবারে ভীষণ কষ্ট হয়েছে, কেঁদে কেঁদে উঠে চলে যাচ্ছেন আর বলছেন, আমি মহিলা বলে, বিপিন চন্দ্রপালকে বলেছিলেন, আমি মহিলা বলে, আপনারা সব মেয়ে বলে আপনি সবসময় আমাদেরকে অপমান করেন। তো বিপিন পাল আবার উত্তর দিয়েছিলেন যে দেখুন, আপনি মহিলা বলে আমি অপমান তো করি না, বেশি আরো আপনাকে সম্মান করি। মুখের সামনে আপনি আমাকে মিথ্যাবাদী বলেন, তবু আমি আপনাকে একটা উত্তর করতে পারি না, আপনি মহিলা বলে। তো এইরকম আর কি। তো ওরাও তো সব বড় বড় ছিলেন। এখন যেটা আমাদের আজকের কথা, সেটা হলো বন্যী শিখা। আগুনের না অনেক রকম বিশেষত্ব আছে। একটা তো তার তেজ, সে কাউকে মানে অপর কারোর উপর কিছুমাত্র নির্ভর না করে তিনি নিজের বিদ্যালয়টাকে চালিয়ে নিয়ে গেছেন। একটা ওনাদের কত ভালোবাসা ছিল ওই স্কুলটা ওনার প্রাণের প্রাণ। স্কুলের যারা টিচার, এই সরলাবালা সরকার তো ওনার স্কুলের টিচার ছিলেন, প্রথমে ছাত্রী, তারপরে উনি পড়াতেন ওখানে। তো এই যে তারা কত সুন্দর করে ওনার সম্বন্ধে লিখেছেন না, যে নিবেদিতাকে দেখে মনে হতো না উনি কোনো রক্ত মাংসের মানুষ, সেটা তো উনিই লিখেছেন। নিবেদিতাকে দেখে ওই যে বাগবাজারের গলির মধ্যে উনি হেঁটে যেতেন, তাকে দেখে মনে হতো না রক্ত মাংসের মানুষ, এমনই ভাবময়, তাকে দেখে একটা ভাব হতো। আর ওই যে বাগবাজারের গলির মধ্যে থাকতেন, হ্যাঁ, প্রথম দিকে না হয় লোকেরা খুব একটা পছন্দ করতো না, নেচ্ছ ভাবতো এই কোথা থেকে একটা এসেছে, একেবারে শুরু। তারপর তো মা তাকে গ্রহণ করলেন, সমাজ একটু একটু করে তাকে গ্রহণ করলো। আবার এরকম আছে যে কিন্তু ধর্ম মানে এমন আমাদের দেশে এগুলো ছিল, এত মানে অস্পৃশ্যতাটা খুব বেশি ছিল, তো উনি কারোর বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, সেখানে একটু দেখতে গেছেন, মানে উনি তো পুজো, যেরকম আছে পুজো শব্দটা শুনে নিবেদিতা খুব খুশি হয়ে যেতেন, মানে ওনার ভাব একদম আলাদা হয়ে যেত পুজো শব্দটা শোনার সঙ্গে সঙ্গে। তো একজনের বাড়িতে মানে একটা আগুন যদি না হয়, আগুন একটা চির পবিত্র, আগুন কিন্তু শুধু তেজ না, আগুন না নিজে একটা ভীষণ পবিত্র, যা তার মধ্যে পড়ে সেটাও পবিত্র হয়ে যায়। আগুনের মধ্যে কিছু অপবিত্র নেই, যা কিছু আগুন যা দিয়ে পুড়িয়ে নেয়, কোনো কিছু খারাপ যদি হয়, যদি আমরা মনে করি বাড়িটা খুব খারাপ হয়ে গেছে, কিছু একটা খারাপ স্পর্শ হয়েছে, কিছু খারাপ হয়ে গেছে, তখন ওটাকে ভালো করে আগুনে পোড়াও, আগুনে পোড়ালে শুদ্ধ, আগুন সদা শুদ্ধ, আগুনের মধ্যে কোনো কিছু অশুদ্ধ থাকে, নিবেদিতা সেই রকম একটা আগুন। তো যখন প্রথম তাকে চেনেনি মানুষ, যখন তাকে আগুন বলে তাকে বোঝেনি, তখন তাকে দূরে রেখেছিল ঠিকই, কিন্তু যখন তাকে চিনেছে, যখন তাকে সেইভাবে তাকে দেখেছে, তখন তো তাকে আর দূরে রাখে, প্রথমে রেখেছিল ঠিক। প্রথম যেটা বলছিলাম, যে প্রথম যখন উনি গেছেন একজনের বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, পুজো শুনলেই ওনার একেবারে বিহ্বল অবস্থা, উনি তা একটু গেছেন, তো গেছে একটু দেখতে, দূর থেকে একটু লোকের বাড়ি গেছে, কোথায় দুর্গাপূজা হচ্ছে উনি একটু দেখবেন, তো নেচ্ছো তো ঢুকতে, যদি ঢুকে পারে, যেই গেছে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দেবে না। তার মানে এই রকম পেয়েছেন, যে দেশের জন্য উনি সবকিছু করেছেন, যে বাঙালি বাড়িটার জন্য সবকিছু, যেটা উনি লিখেছেন না, যে যদি ছাত্রীদের বাড়িতে যেতেন কখনো, নিজে এমন সন্তর্পণে দাঁড়াতেন, পাছে কোনো কিছু ওনার ছোঁয়া লেগে নষ্ট হয়ে যায়, মানে এতটা অপমান নিজের মধ্যে নিয়েছেন, অথচ সেটাকে খুব ভালো ভেবে নিয়েছেন। একটা দেশে এরকম থাকতে ভালো, এরকম, এটা খুব ভালো। ভারতবর্ষে যেরকম আছে যে তারা নিজেদের সংস্কৃতিকে এরকম রক্ষা করে, এটা নিয়ে ওনার কোনো আপত্তি ছিল না। শুধু আপত্তি ছিল না, যেটা বলছে মানে আগুনের যে বিশেষত্ব, সবকিছুকে শুদ্ধ করা, ওনার চিন্তার মধ্যে না কোনো কিছু অশুদ্ধতা থাকতো না। দেখবেন ভারতবর্ষে যা কিছু আছে সবকিছু ভালো। এই যে তার যে উনি যুক্তি দিচ্ছেন, যেমন একটা খুব সুন্দর আছে, মানে একটা অদ্ভুত একটা আছে, বহু বিবাহ প্রথা উনি সমর্থন করেছিলেন, সমর্থন করে উনি লিখেছেন, উনি যেটা লিখছেন, উনি বলছেন যে ওদের দেশে আছে বিবাহ বিচ্ছেদ, এটাই লিখে আছে না, আছে বিবাহ বিচ্ছেদ, যে যদি পছন্দ হলো না তো আলাদা হয়ে গেল দুজনে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু ভারতবর্ষে বিবাহ বিচ্ছেদ তখন ছিল না, বিবাহ বিচ্ছেদ বলে কোনো কথা নাই, ওদের আছে বহু বিবাহ, প্রয়োজন হলে আর একজনকে না দুজনকেই পালন করে,
3 জনকে পালন করে, এরকম আছে। উনি বলছেন যতজন বরকে বিয়ে করে সবাইকে পালন করে, কাউকে ত্যাগ করেন। সেই জন্য মানে এইটা আমি বলছি এটা খুব সুপ্রথা। আমি বলছি ওনার দৃষ্টিভঙ্গি, ওনার চোখে একটা আগুনে যা কিছু করে শুদ্ধ হয়ে যায়, তো উনি যা কিছু যখন দেখতেন সেটা উনি শুদ্ধ ভাবে দেখতেন, ওনার কোনো কিছু খারাপ কোনো, দেশের যা কিছু সব ভালো, যেখানে যা কিছু হয়েছে সব ভালো। এই যে রাজা মহারাজদের সাথে ওনার সঙ্গ থেকে উনি বেরিয়ে এলেন, নিবেদিতার এত যে বয়ান আছে, তারপরে এত লেখা আছে, এত লোকের সাথে কথা আছে, তা মানে উনাকে রামকৃষ্ণ সংঘ থেকে বহিষ্কার করা হয়েছে এরকম একটা ধারণা নিয়ে কত লোক কত কথা বলেছে। উনি নিজে কি একটা কথাও বলেছেন যে ওরা খুব ভুল করেছে? কোথাও আছে যে আমি আমাকে রাজা মহারাজ ডেকে ব্রহ্মানন্দ স্বামী বলেছেন যে তুমি সঙ্গ থেকে মানে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে সঙ্গের সঙ্গে যুক্ত থেকো না, এটা উনি খুব অন্যায় কাজ করেছেন? কোথাও তো এরকম কথা, এত তো তারপরে লিখেছেন এই প্রসঙ্গ নিয়ে, কোথাও উনি করেছেন কিচ্ছু, কোথাও কাউকে কোনো অসম্মান তো করেনি, উল্টো আরো। আবার এরকমও আছে যে যার জন্য না মহারাজেরাও তো কত ভালোবাসতেন। ব্রহ্মানন্দ স্বামীরই একটা কথা আছে, তখন ওই সঙ্গের মধ্যে নেই, সঙ্গ থেকে বেরিয়ে গেছেন, মানে নিজেকে আলাদা করে নিয়েছেন, বেরিয়ে গেছেন ঠিক না, উনি নিজেকে আলাদা করে নিয়েছেন। তো এই যে তখন রাজা মহারাজের একটা কথা আছে, উনি বলতেন যে নিবেদিতাটি আসবে, নিবেদিতাটি এলে মনটা উঁচু হয়ে যায়, মানে শুদ্ধ, পরম শুদ্ধ, সে আলাদা হোক, রাজনৈতিক কার্যকলাপ করুক, যাই করুক, তার মধ্যে স্বার্থগন্ধের লেশ মাত্র ছিল না। আর একটা আছে নিবেদিতার কথা, মানে স্বার্থ শূন্যতা মানুষের কত দূরে যায়, মানে সবকিছু যে ভালো দেখতে, মানে কিছু তো খারাপ না ওনার চোখে। একটা আগুন যেমন হয়, আগুনের মধ্যে সব শুদ্ধ, সেরকম ওনারা সব শুদ্ধ, কিচ্ছু খারাপ নেই জগতে, যা কিছু আছে সব ভালো, বিশেষ করে যদি সেটা ভারতবর্ষের নামের সাথে যুক্ত হয়, ভারতীয় নাম কিছুর সাথে যদি একটু ভারতের জিনিস হয়, তো সবকিছু ভালো, সেখানে কোনো কিছু খারাপ কিছু নেই, সব ভালো। এরকম ওনার ভারতের শিল্প কি করে উন্নত হবে তার জন্য ওনার অসীম চেষ্টা, ভারতের বিপ্লবীরা কি করে স্বাধীনতাটা কি করে আসবে, স্বাধীন না হলে তো জাতীয় উন্নতি সম্ভব না। নিবেদিতা এরকম আছে না, নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন দেশের জন্য তো ম্যান মেকিং যে কথাটা ছিল স্বামীজির, ওটাকে নিবেদিতা নিজের যে যা করেছেন উনি সারা জীবনে, সেটাতে এটা হয়ে দাঁড়িয়েছিল নেশন মেকিং, পুরো জাতটাকে উনি তুলে ধরেছিলেন। মানে তোমাদের মতো জাতি আর পৃথিবীতে কেউ নেই, ভারতবাসীর মতো আর কেউ নেই। আবার নিজেকেও বলতেন আমি ভারতবাসী, নিজেকে উনি ভারতবাসী তো শুধু না, নিজেকে বলতেন আমরা বাঙালি, আমরাও বাঙালি, নিজের সাথে বলতেন যে আমরাও বাঙালি, তার কাজ করতে ওখানে গিয়ে জন্মেছি। তো এই যে একটা যা কিছু ভালোর যে একটা নানা রকমের যে ওনার আচরণ গুলো আছে না, যে যা কিছু উনি দেখছেন, যেখানে যা আছে, যেটা বলতে গেলেন যে একটা মানুষ কাজ করছে না বাড়িতে, ঝি, মানে এগুলো তো আমরাও সবসময় এটা জানি, কিন্তু বাড়ির ঝি মানে আমরা কি ভাবি তাকে। উনি বাংলা জানতো না দিকে, কিন্তু যেটা বলছেন যা দেখে সেটাই ভালো, তো বাংলা নিবেদিত জানতেন না। দেখবে সরলা সরকার লিখছেন যে কোনোদিনই উনি ভালো করে বাংলা শিখতে পারেনি, সময়ের অভাবে হোক, জানায় নানা কারণে খুব ভালো করে যে কোনোদিন বাংলা শিখেছেন তা না, ক্রিশ্চিয়ানে বানানো শিখেছেন। উনি বলতে পারতেন, সিস্টার নিবেদিত বেশি বাংলা বলতে পারতেন না, একটু পারতেন। তো অথচ ওনার বাড়িতে মেয়ে কাজ করতো, তো কাজের মেয়ে ছিল, সে কাজের মেয়ে এবার কেমন, উনি তো ছোট বিদেশি, সে সিস্টারের ওখানে যখন কাজগুলো করছে, ওই লোকেরা খেয়ে যে বাসনপত্র রেখে যাবে সেইগুলো সে মাজতে পারে, কিন্তু সিস্টার নিবেদিতা খেয়ে রাখলে সেটা কিন্তু সে মাজবে না, তা বলে ঘরটা পরিষ্কার করে দেবে, ঘরটা পরিষ্কার করে এমনি দেবে, কিন্তু সিস্টার এটো বাসন রাখলে ওইটাও মাজবে না। তারপরে আরো ছিল না যে ও যখন কাজ করতে আসবে, ও যখন গর্দন মুছবে জল টল দিয়ে, তখন নিবেদিতা অন্য ঘরে থাকবে, ওর কাজ হয়ে গেলে তারপরে উনি শুকনো অবস্থায় আসবে, এইরকম কাজের মেয়ে। তো উনি বলছেন লিখে যে এদেশে এরকম রীতি যে ওরা যে মেয়েটি আমার কাছে কাজ করে, সে আমাকে বলে মা, আমি তাকে বলি ঝি, ঝি মানে মেয়ে, ডটার। মানে এইভাবে যে লোকটা বাংলা জানে না, সে এইভাবে চিন্তা করছে যে আমি ওর মা, ও আমার মেয়ে, আমার কাজ করতে এসেছে। এদেশে এরকমই রীতি যে কাজের মেয়েকে বলে ঝি, কাজের মেয়েকে বলে নিজের মেয়ে, ঝি মানে তো নিজের মেয়ে, ও আমাকে বলে মা, আমি ওকে বলি ঝি। এই যে ওনার ভাবটা, মানে
যেখানে যেখানে পড়ে একটা আছে না, যে যেখানে যেখানে যাদের প্রতিভা থাকে না, যারা প্রতিভার একটা লক্ষণ এটা, সে যেখানে পড়ে সেখানটাকেই সে উজ্জ্বল করে। সিস্টার নিবেদিতা সেরকম, মানে যখন শিল্প ধরেছেন সেখানে ভারতবর্ষের শিল্পকে সবার চেয়ে ভালো করতে হবে। আমার একটা কথাই ছিল যে যখন এদের সাথে মিশতেন তো, যদুনাথ সরকার, সব বড় বড় ঐতিহাসিক যারা, পরবর্তী মজুমদার, যারা বড় বড় পরবর্তীকালে ঐতিহাসিক হয়েছে, পরবর্তীকালে যাদের আমরা বড় বড় শিল্পী দেখেছি, কবি দেখেছি, সাহিত্যিক দেখেছি, বিপ্লবী দেখেছি, বৈজ্ঞানিক দেখেছি, এদের সবার সঙ্গে ওনার, ওই সময়কার যারা ছিলেন এদের সবার সঙ্গে ওনার খুব ভালো যোগাযোগ ছিল। জগদীশ চন্দ্র বসু তো তার একদম খোকা। আর এরকম একটা আছে যে জগদীশ, মানে ওই বলে এটা যে ওনার বসু বিজ্ঞান মন্দিরের সামনে যে একটা প্রদীপ হাতে মেয়ের একটা আছে, ওটা সিস্টার নিবেদিতার আলেখ্য, ওনাকে মনে করেই ওটা করা হয়েছে। তো এত মানে নিবেদিতা যদি না থাকতেন না, অবশ্য ওই যখন প্রথম রেডিও আবিষ্কারের পর ওটা মার্কনির ভাগ্যে জুটলো, ওনার ভাগ্যে তো জুটলো না সম্মানটা, প্রথম আবিষ্কারকের সম্মান তো মার্কনির ভাগ্যে জুটেছিল, ওনার তো জোটেনি জগদীশ বসু। তখনই ওনার ভেঙে পড়তেন উনি, যদি না পাশে নিবেদিতা থাকতেন। আবার যে নতুন করে করা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করার পরে চলে গেল অন্য, তারপরে আবার ক্রোস্টোগ্রাফ আবিষ্কার করা, আবার গাছপালা টানা, সেটাকে প্রমাণ করা, এই যে গুলো উনি করেছেন, এইগুলোর পিছনে নিবেদিতার একটা বিরাট অবদান। কারণ উনি প্রথম থেকে খোকা বলে, খোকার মা তো, খোকার মা খোকাকে ধরে রেখেছে একেবারে, যাতে খোকার কোনো অসুবিধা না, তার জন্য অর্থ সাহায্য ব্যবস্থা করেছে, ত্রিপুরা রাজার কাছ থেকে অর্থ সাহায্য এসেছিল, মানে ওটাও রবীন্দ্রনাথকে দিয়ে করেছিলেন বলে আছে। যাই হোক, কিন্তু মানে যা কিছু এখানে দেখেছেন, যত বড় বড়রা আছেন, এমনকি এই যে ওনার যে তেজটা না, মানে এটা এই যে সবকিছুকে ভালোভাবে দেখার যে ক্ষমতা, এটা এতই দৃঢ় ছিল যে স্বামী, দেখবেন স্বামীজি না ওকে ঠাকুর বাড়ির লোকের সাথে মিশতে বারণ করেছিল। স্বামীজি এরকম বলেছেন ওদের সাথে মিশবে, একদম পরিষ্কার ঠাকুর বাড়ির লোকের সাথে তুমি মিশবে। উনি কি সেটা শুনেছিলেন? ঠাকুর বাড়ির লোকের সাথে খুব ভালো করে মিশেছিলেন। শিলাইদার রবীন্দ্রনাথ বোটে থাকতেন তো, দেখেছেন কথা, শিলাইদার যখন রবীন্দ্রনাথ ছিলেন সেখানে উনি বোটেও থাকতেন। আর এই সুরেন্দ্রনাথ আর ওই ইন্দিরা দেবীর সাথে তো খুব ভাব ছিল, সত্যেন্দ্রনাথ ছেলে মেয়ের সাথে ঠাকুর বাড়িতে রীতিমতো যাতায়াত ছিল। তারপরে অবনীন্দ্রনাথের সাথে তো, অবনীন্দ্রনাথের সাথে যে ওনারও কতগুলো স্মৃতিচারণ আছে না অবনীন্দ্রের, যে এই যেটা মানে এই যেটা গুরু বারণ করে গিয়েছে, সেইখান থেকে মানে উনি বলেছেন, স্বামীজি বারণ করেছেন, স্বামীজি বলেছেন ওদের সাথে মেশাটা আমার পছন্দ নয়, এরকম ওদের সাথে মিশো না, এটা তো বলেছিলেন। তারপরেও সেইখান থেকে উনি সুন্দর হয়ে গেছে, সেটা উনি যখন সেখানে মিশেছেন, ওনার কাছে কিন্তু কোনো অসুন্দর কিছু হয়েছে। ওদের দুজনকে নিয়ে, সুরেন্দ্রনাথ আর ইন্দিরা দেবীকে নিয়ে উনি দক্ষিণেশ্বরে যেতেন। তারপরে এই যে দক্ষিণেশ্বরের সিস্টার যেতেন, ওকে তো মন্দিরে ঢুকতে দিত না, মন্দিরে উনি কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না। ওই সরলাদেবী বলছেন এক জায়গায় লেখার মধ্যে যে তখন যারা মন্দিরে যেত তাদের মধ্যে নিবেদিতার মতো মন্দিরে প্রবেশের অধিকারিনী কেউ ছিল কিনা সন্দেহ, কিন্তু নিবেদিতার কিন্তু মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, উনি নিচে দাঁড়িয়ে থাকতেন, সিঁড়ি দিয়ে উঠতেন না, চাতালটায় থেকে ওখানেই প্রণাম করতেন, তবু ওইটুকু যেতে দিত, কালীঘাট অন্য জায়গাতে তো তাও যেতে দেবে না, অহিন্দু পুরী মন্দিরে তো নিশ্চয়ই ঢুকতে দেবে না, এরকম যেসব আমাদের ছিল তখন, ওইখানে চাতাল থেকে প্রণাম করে চলে আসছে, ওকে উপরে উঠতে দিত। কিন্তু তার জন্য ওনার কিছু কোথাও আছে যে এরা খুব খারাপ লোক, এরা আমাকে উঠতে দেয় না, এরা অন্য লোক হলে কি বলতো যে এত এরা এখনো ওদের কিছু জ্ঞান বুদ্ধি হয়নি, একেবারে বন্য, ইন্ডিয়া ভারতবর্ষের একেবারে ওদের বুদ্ধি কিছুই নেই, ওরা এইরকম এখনো এত ছুত মার্গ নিয়ে আছে, এই 19 শতাব্দীতে ওদের এইরকম অবস্থা, এইরকম তো নিবেদিত লেখা, এটা থাকে নিবেদিত, ওটা ভালোই লাগে। আমি তো খুব দিনহীন, যেমন তিনি মহা তেজময়, তেমনি ভারতবর্ষের কোনো ভারতবাসীর কাছে উনি নিজেকে একেবারে দিনহীন মনে করেন। মানে একটা না দুটো একটা ব্যক্তিত্ব যখন পূর্ণতা পায় না, তার যেমন একটা বৃত্ত সার্কেল যখন পূর্ণতা পায়, দুটো হাফ সার্কেল উল্টো উল্টো, দুটো দুদিক থেকে এসে একটা পূর্ণ বৃত্ত তৈরি করে, এরকম দুটো হাফ সার্কেল দুদিক থেকে আসে উল্টো মুখী, তখন তার একটা পূর্ণ বৃত্ত তৈরি করে। সেরকম বলা হয় যে একটা পূর্ণ ব্যক্তিত্ব যখন তৈরি হয় না, তার মধ্যে বিপরীত যে স্বভাব, বিপরীত স্বভাবগুলো পূর্ণ মাত্রায় থাকে। একদিকে যেমন উনি চূড়ান্ত স্বাধীন চেতন, ওনার তেজের কোনো শেষ নেই, একা নিজেকে নিয়ে একটা অপরিচিত দেশ যেখানে কাউকে চেনে না, কিছু জানে না, সেখানে
জবর করে থেকে সেখানকার কাজ সম্পন্ন করেছেন, সেখানকার অনুশীলন সমিতির সাথে ওনার, সেখানকার বৈপ্লবিক কার্যক্রমের সঙ্গে কত যোগ, বারণ করা সত্ত্বেও, এত রকম প্রতিকূলতা সত্ত্বেও করেছেন। সেই রকম একদিক থেকে উনি একেবারে নিতান্ত দিনের মতো থাকতেন। যেখানে ভারতবাসী আছে, একজন ভারতবাসীর সামনে আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে উনি নিজেকে একেবারে দিনহীন একটা শিশু মনে করতেন। ওই দক্ষিণেশ্বরের সিঁড়ি দিয়েও উঠতেন না, নিচে চাতাল থেকে প্রণাম করে দিনহীন, অতি দিন উনি মা কালীকে অত দূর থেকে যেটুকু দেখেছেন ওটাই, উনি উপরে গিয়ে দেখবেন এরকম ওনার কোনো ইচ্ছাও ছিল না। উনি এত নিজেকে দিনহীন ভাবতেন ওইখানে গেলে, ঠাকুরের জায়গা, স্বামীজির জায়গা, সেখানে উনি ওইটুকু যে প্রবেশ করেছেন এটাই ওনার কাছে বিরাট। মানে ঘর পর্যন্ত যাওয়ার ওনার ইচ্ছে নেই, যাইতেন না যে আমি জোর করে ঢুকবো, তা তো কখনো করেননি। উনি ওখান থেকেই করেছেন, যেটা একটা বলছিলেন না যে সেদিন যে কাকু বলছেন, তো একটা এরকম আছে যে ওনার বাড়িতে দুধ দিতে আসতো, মানে কতটা দিন, যে মানুষটার এরকম প্রবল ব্যক্তিত্ব, সেও নিজেকে এত ছোট করে রাখতো, মানে এত বিরাট যে সে যখন নিজেকে খুব ছোট করে দেয় না, তার মধ্যে একটা বিরাট মহত্ব আছে, সেটা একটা মহত্ব। কিন্তু যে নিজে ক্ষুদ্র, সে আর নিজেকে কি দিনহীন করবে, তাই না? তখন সে নিজেকে বড় দেখাতে চায়, যেটাকে আমরা অহংকার করি, তাই না? যার কিছু থাকে না, সে যখন নিজের বোস্টিং করে তখন আমরা তাকে অহংকার করি। আর যে বিরাট, সে যখন নিজেকে ছোট্ট করে দেখায়, সেটা তার মহত্ব, তার দীনতা, তার ভক্তি। এত ভক্ত, যেটা দিয়ে শুরু করলাম, নিবেদিতা খুব ভক্ত আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে নিবেদিতা একদম পরম ভক্ত। যেন মা বলছেন না, যে নরেনকে এত ভক্তি করে, নরেন এদেশে জন্মেছে বলে এদেশের মেয়েদের জন্য, এদেশের মানুষের জন্য সর্বস্ব। সে শুধু স্বামীজি এখানে জন্মেছেন, উনি কিন্তু নিজে কিছু পান না। ওটাও সরলাওয়ালার একটা খুব সুন্দর আছে, উনি বলছেন যে ভারতবর্ষের খুব বিরাট সৌভাগ্য যে তার মতো মানুষকে ভারতবর্ষ তার সেবা করার জন্য পেয়েছিল, কিন্তু ভারতবর্ষের অশেষ দুর্ভাগ্য যে তাকে হৃদয়ে ধারণ করতে পারলো না। যদি হৃদয়ে ধারণ করতে পারতো তাহলে এত তাড়াতাড়ি তিনি চলে যেতেন। তো এরকম উনি বুঝছেন, যেটা বলছিলাম ওনার ভক্তি, এরকম ওনার বাড়িতে একটা দুধ দিতে আসতো একদম গোয়ালা। তো সে তো দেখতো সারাক্ষণ রবীন্দ্রনাথ আসছে, অরবিন্দ আসছে, সব বড় বড় লোকেরা আসছে, মহারাজরা কখনো কখনো সৎ মহারাজেরা আসতেন, সব বড় বড় লোকেদের আনাগোনা বাড়িতে। তারপরে ভগিনী নিবেদিতা তার জীবনটাও দেখেছে, যে একটা তক্তার উপর শুয়ে থাকে, ফল দুধ খায়, এসব তো দেখেছে। তো ওর না খুব ভক্তি হয়েছে আর কি, গোয়ালার বাড়ি থেকে দুধ দিতে আসতো নিবেদিতা। একদিন বলছে যে আমাকে তুমি একটু উপদেশ দাও, মা তুমি আমাকে একটু উপদেশ দাও। তো বাংলা অত ভালো বলতে পারতেন না, তার মধ্যে ওনার উক্তিটা এটা যে উনি সঙ্গে সঙ্গে গোয়ালার পায়ের কাছে বসে পড়ে বললেন যে তুমি কৃষ্ণের বংশ, তুমি আমাকে বলছো উপদেশ, তুমি আমাকে উপদেশ দাও। মানে যেটা আগুনের যে বিশেষত্ব না, যে পরম পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতা এতটুকুও থাকতে পারে না। এটার আরো সুন্দর, আগুনের যে আরেকটা বিশেষত্ব না, রূপ, যার ভিতরে এত সৌন্দর্য আছে না, তার বাইরেরও একটা সৌন্দর্য থাকে। বাইরেটা তো ভেতরেরই একটা ছবি। তো অবনীন্দ্রনাথের যে একটা অবনীন্দ্রনাথ একটা চিত্র দিয়েছেন না, অবনীন্দ্রনাথ শিল্পী, তো আমাদের বাংলার একজন সর্বশ্রেষ্ঠ শিল্পী, তো উনি একটা চিত্র দিয়েছেন নিবেদিতা কেমন দেখতে। তার দেখুন জোড়াসাঁকোর ধারে ওরা একটা বই আছে অবনীন্দ্রনাথের লেখা, জোড়াসাঁকোর ধারে। তাতে উনি লিখছেন যে প্রথম লাইনটা এটা, মহাশ্বেতা 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 তোমরা কাকে বলো আমি জানি না, আমার চোখে সেই এক মহাশ্বেতা হয়ে আছে। বলছেন যে অনেক একটা সভাতে অনেক লোকে, উনি অনেককে নিমন্ত্রণ করা হয়েছিল, তার মধ্যে একজন ছিলেন নিবেদিতাও একজন ছিলেন। তো সেখানে সব বড় বড় সব ডাক, মানে ভাষাটা এরকম, ডাক সাইডে সব সুন্দরী মেমেরা সব এসেছিলেন, যাদের বড় বড় সব লোকেদের যারা স্ত্রীরা, তারা প্রত্যেকে খুব সুন্দর, ডাক সাইডে সব সুন্দরী। তাদের মধ্যে কিছুক্ষণ পরে নিবেদিতা এসে দাঁড়ালেন, তার মাথায় সোনালী রূপালিতে মানে সাদা চুল, সোনালী রূপালি চুল, চুড়ো করে বাঁধা, গায়ে একটা সাদা আলখাল্লা, গলায় একটা মালা, রুদ্রাক্ষ। তিনি যে যখন এসে দাঁড়ালেন, তাকে মনে হলো মানে নক্ষত্রের মধ্যে চন্দ্রমণি দিয়ে গড়া একটা মানুষ এসে, তাই সাদা,
চন্দ্রমণির আভায় করা একটা মানুষ একজন এসে দাঁড়িয়েছে, আর সে রূপের বর্ণনা আমি কি দেব, এরকম বলছেন, সে রূপের বর্ণনা আমি কি দেব, তেমন যে দেখিনি আর। তো যার আগুন, তো আগুনের অনেক বিশেষত্ব আছে, শুধু তেজ না, আগুন খুব সুন্দর, আগুনকে দেখে পতঙ্গ ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেয়। নিবেদিতার ডাকে অসংখ্য বিপ্লবী এসেছে, নিবেদিতার খুব বড় প্রভাব ছিল বিপ্লবীদের উপর। উনি নিজে কতটা যুক্ত ছিলেন সেটা একটা তার মধ্যে অনেক সংশয় আছে, অনেক বিতর্ক আছে যে উনি খুব পুরোযুক্ত ছিলেন কিনা, অরবিন্দের সাথে পুরোযোগ ছিল কিনা, এ নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু বিপ্লবীরা যে খুব প্রভাবান্বিত ছিলেন তাতে কিছুমাত্র সংশয় নেই। অনুশীলন সমিতির সাথে যোগ ছিল, উনি যেতেন, ওদেরকে নানা রকম উপদেশ দিতেন, নানা রকম বইপত্র দিতেন, ম্যাটসিনি গ্যারিবল্ডির জীবনীর বইগুলো দিতেন, ওদেরকে বিপ্লবী অভ্যুত্থানগুলোতে উনি মানে হোক এরকম চাইতেন, যার জন্য রাজনীতির সাথে যুক্ত ছিল, ভালো করে যুক্ত হয়েছিলেন, এটা ওর ছিল। এই সবগুলো ছিল, এইগুলো একটা আগুনেরই ধর্ম, যে সে না ওইরকম কি বলবো, ওনার চারপাশে যারা ছিল, যারা ওনার বলয়ের মধ্যে এসে পড়েছে, তারা ওনার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে, তাদের গায়ে ওই তাপটা লাগবেই। আগুন এমন, সে তাপ লাগবে না, সে সৌন্দর্যে মুগ্ধ হবে না, এইরকম নেই। আর একটা খুব সুন্দর আছে, আপনার বইটা দিয়ে শেষ করি আজকে। লর্ড কারমাইকেল ছিলেন না, যার উপরে স্বামী, উনি একটা বয়ান দিয়েছিলেন নিবেদিতা। উনি এবার বাঙালিদেরকেই মিথ্যাবাদী বলেছিলেন, এরকম একটা কিছু বলে মিথ্যাবাদী করেছিলেন। তো নিবেদিতা অনেক বইপত্র ঘেটে, অনেক মানে খবরের কাগজ ঘেটে সেইটার একটা বিরুদ্ধ লেখা পড়লেন, যে কারমাইকেল কোথায় 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 কি বলেছিলেন, তারপর সেগুলো কি কি করেননি, সেগুলো মানে ওনার মুখ থেকে কিছু কিছু মিথ্যা কথা বার করে সেগুলো খবরের কাগজে ছাপিয়েছিলেন, যে উনি এদেরকে মিথ্যাবাদী বলছেন, উনি নিজে তো এত মিথ্যাবাদী বলে, এরকম একটা দিয়েছিলেন নিবেদিতা। তখন উনি সঙ্গ ত্যাগ করেন বাইরে। তো এরকম মানে যাকে এরকম নিন্দা করেছিলেন। তো তারপরে নিবেদিতার যখন শরীর দেহত্যাগের পর নিবেদিতা তখন চলে গিয়েছেন, সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে, অবনীন্দ্রনাথ তখন প্রিন্সিপাল ছিলেন ক্যালকাটা আর্ট কলেজ, ওখানকার প্রিন্সিপাল অবনীন্দ্রনাথ, ওনার ঘরে একটা বড় বড় সবাই আসছেন তো ওনার কাছে, তো একদিন কারমাইকেলও এসেছিলেন, মানে কিছু প্রয়োজনে এসেছেন, উনিও তখন ওখানকার প্রিন্সিপাল, অনেক বড় তো এসেছিলেন। তো ওনার ঘরে একটা নিবেদিতার ছবি ছিল, অবনীন্দ্রনাথের যে অফিস সেখানে। তো সেটা দেখে না, তো উনি জিজ্ঞেস করেছিলেন এই ছবিটা কার, তো উনি বললেন এটা নিবেদিতার ছবি। তো উনি বলেন এই নিবেদিতা বলে ছবিটিকে বগল দাবা করে নিয়ে গেলেন, মানে যেহেতু ওনার উপরে লিখেছেন তার ছবিরই এত মাহাত্ম। এখন আমরা দেখলাম নিবেদিতার মুখটা কত ভালো লাগে, এই যে আমরা যে ছবি দেখছি, ওরা তো তাও এইসব কিছু কিছু ওনার কাজকর্মের সাথে প্রত্যক্ষ পরিচালনা যে ছিল, আমরা তো শুধু ছবিই দেখছি, তাই না? এখনো দেখুন না, এখন এই যে আমরা যারা আছি, যারা নিবেদিতার নামটা জানি, তাদের মধ্যে কজন আছে যারা নিবেদিতার মাস্টার সাহিম পড়েছে, ওয়েবাবিন্দ্রনাথ পড়েছে, গ্রেলটেস পড়েছে, তার লেখা কোনো বইগুলি 5টা যে ভলুম আছে তার কিছু পড়েছে, চিঠিপত্র, এরকম কটা লোক আপনি পাবেন? আমার মনে হয় না বেশি পাওয়া যাবে। শিক্ষিতদের মধ্যেও খুব বেশি পাওয়া যাবে না, যারা গবেষণা করছেন বা এই বিষয়ের উপর পড়াশোনা করছেন, এই বিষয়ে স্টাডি করছেন, তাদেরকে। কিন্তু সাধারণ আমজনতা খুব একটা নিবেদিতাকে নিয়ে পড়ে বলে তো মনে হয় না, নিবেদিতার বই পড়ে, তার লেখা পড়ে বলে মনে হয় না। কিন্তু এর নামের এমন মাহাত্ম, এর ছবির এমন মাহাত্ম, এর রূপের এমন মাহাত্ম যে নিবেদিতার নাম জানে না, বা আজকে বিবেকানন্দ সেতু হলে পরের দিন নিবেদিতা শুধু বানাবে না, এইরকম বাঙালি মনও আপনি পাবেন না। বাঙালিরা নিবেদিতার প্রতি ভালোবাসাটা রক্তে বহন করেছে। যেমন উনি বলেছেন সরলাবেলা, যে বেঁচে থাকতে উনি যখন ছিলেন আর কি, তখন হৃদয়ে ধারণ করতে পারেনি, হৃদয়ে ধারণ করতে পারলে এত তাড়াতাড়ি চলে যেতেন, মানে ওনার অনেক কষ্ট ছিল, তো আর্থিক কষ্ট, নিজের দিকে তাকাতে পারেননি, এত অর্থাভাব ছিল, এগুলোই আর কি। তো কিন্তু তারপরে যখন তাকে চিনেছিল তখন এত ভালোবেসেছিল না, এত ভালোবেসেছে বাঙালিরা, যে সেই ভালোবাসাটা পুরুষানুক্রমে আমরা বহন করছি। আমরা বই পড়ে নিবেদিতাকে ভালোবাসছি তারা, আমরা বই পড়ে নিবেদিতার নাম জানছি তারা,
আমরা রাস্তায় চলতে ফিরতে যবে থেকে জন্মেছি তবে থেকে এদিক সেদিক একটু এদিক ওদিক হাঁটা চলা করলে দুই একটা স্কুল, কিছু কিছু স্কুল টুল দেখলে অনেক নিবেদিতার নামে অনেক কিছু তুমি দেখতে পাবে। নামটার সঙ্গে পরিচিত হওয়ার জন্য তোমার কিচ্ছু বই পড়তে হবে, কিচ্ছু করতে হবে, এমনিই পরিচিত হতে পারে। বিশেষ করে বাংলায় এই মানে আগুন যেটা আমাদের আজকে ছিল বন্ধু শিখা, আগুনের রূপ, তার রূপ, তার ভাব, তাকে তুমি কোনোভাবে আবৃত করে রাখতে পারো না, আড়াল করে রাখতে পারো না। তার এত তেজ আছে, এত দীপ্তি আছে, এত সৌন্দর্য আছে, তিনি নিজেই সব প্রকাশ। আগুনকে না তুমি টর্চ দিয়ে দেখাতে লাগে না, আগুন নিজেই একটা প্রকাশ, আগুন সব প্রকাশ। তাকে অন্য কারোর মাধ্যমে কিছু করতে হয় না, অন্য কাউকে প্রকাশিত করতে হয় না, তিনি নিজেই প্রকাশিত। নিবেদিতাও তাই, তাকে আর কারোর প্রকাশিত করার দরকার হয়, তাই না? তিনি নিজে এতই বড়, এত বিরাট যে তাকে আলাদা করে অন্য কেউ কারোর মাধ্যমে তিনি প্রকাশিত হয়েছেন। অন্য কেউ বলেছে যে নিবেদিতা বড় বলে আমরা জানবো, বা অন্য কেউ সবসময় তার গ্রন্থাদি রচনা অন্য কেউ আমাদের পড়াবেন বা আমরা নিজেরা পড়বো, গ্রন্থাদির মাধ্যমে তাকে জানবো, তারও দরকার। তার একটা মূর্তি থাকবে, তার একটা ছবি থাকবে, কি তার একটা নাম থাকবে। একটা খুব সুন্দর কথা আছে যে মানে এমন একটা নাম, এই নিবেদিতা নামটা এমন একটা নাম না যেদিকে তাকালে ভারতবর্ষ চিরদিন দীর্ঘশ্বাস ফেলবে, যে এটা আরো কেন দীক্ষায়িত হলো, এই জীবনটা আরো কেন দীক্ষায়িত হয়নি আমাদের ভুলে। আমাদের তখন তো যত্ন করা হয়নি। একটা ছোট্ট গাছকে তুমি যদি ভালো একটা গাছকে তো যত্ন করতে হবে না, আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে, আগুনের মধ্যে ইন্ধন দিতে হবে, তো সে জ্বলবে না। ইন্ধনটা সব শেষ করে দিলে আর কি করে জ্বলবে, দিতে হবে তো, জ্বালাবার জন্য, জ্বালিয়ে রাখবার জন্য তার মধ্যে ইন্ধন দিতে হবে, সেটা ঠিক মতো আমরা দিতে পারি যাতে উনি জ্বলতে পারেন। এই আগুনটা যাতে আরো কিছুদিন স্থায়ী হয়, কিছুদিন জ্বলতে পারে, সেটা আমরা করতে পারি। কিন্তু করতে পারেনি বলে তাকে আগুনটাকে যে ভুলে গেছে, তাকে আগুনটাকে একদম নিজেদের হৃদয়ের মধ্যে রেখে দিয়েছে। আমাদের হৃদয়ে, আমাদের রক্তের মধ্যে নিবেদিতার প্রতি ভালোবাসা, বা বিশেষ করে বাঙালি, বাইরেও আছে, অনেক জায়গাতে আছে। মানে মেয়েদের উপরে কিছু কাজ করলে অনেক জায়গাতে নিবেদিতা ইনস্টিটিউশন থাকে, অনেক জায়গাতেই থাকে। তারা কি সবাই নিবেদিতার লেখা পড়ে ভাবছেন? কিচ্ছু পড়ে না, কিচ্ছু পড়ে না, ওরা কেউই পড়ে না। কিন্তু নিবেদিতা পাঠাগার, নিবেদিতা পাঠভবন, নিবেদিতা পাঠচক্র, এটা ছড়াছড়ি আছে। মানে এই জন্যই আরো বেশি তাকে আগুন মনে হয়, যে তিনি তার রূপের মধ্যেই না, তার চেহারার মধ্যে, তার ছবিটা, আর কিছু তো রূপ দরকার, আমরা তো প্রত্যক্ষ দেখছি, তার ছবিটার মধ্যেই সব থাকে, যে এই ছবিটা যার তিনি এরকম। কারমাইকেল যেমন বলেছে এই নিবেদিতা বলে, তাকে বগলদাবনী এরকম ভাষা দিয়েছেন অবনীন্দ্র, এই নিবেদিতা বলে, তার সেই ছবিটি আমার বগলদাবা করে নিয়ে চলে যায়। ছবিটার মধ্যে ছিল, ছবিটার মধ্যেও তার এত তেজ আছে, এত দীপ্তি আছে, এত সৌন্দর্য আছে। সেই আগুনটা আমাদের কাছে এসেছিল, আমরা তার ঠিক মতো তাকে রাখতে পারিনি, আরো দীর্ঘস্থায়ী করতে পারিনি। তিনি যতদিন জ্বলেছেন তো আগুন হয়ে জ্বলেছেন, তত দীর্ঘস্থায়ী তো হয়নি, অল্প সময়ের জন্য। এরকম অনেক সময় মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারটার সাথে উনি এত মিশতেন, যদি উনি নোবেল প্রাইজটা দেখে যেতে পারতেন 13 সালে, তাহলে কত না খুশি হতেন, ওনার চেয়ে বেশি খুশি কেউ হতো না। এই যে একটা অপরের দেশ, অপর জায়গা, বিদেশ ওনার পক্ষে, সেখানে এসে সেখানকার মানুষকে এতটাই ভালোবেসেছেন, এতটাই তাদের সাথে তদ্গত হয়ে গেছেন, এতটাই মিশে গেছেন, যে অন্য নিজের আর আলাদা সত্তাই রাখেন না। আগুন কিন্তু কোনো ম্যাটার না, পদার্থ না, একই সাথে তার মধ্যে অনেক কিছু রাখতে পারবেন। হ্যাঁ, অন্যগুলো যেমন আপনি একটা কিছু রেখেছেন, একটা হাঁড়ি রেখেছেন, তার মধ্যে একই সাথে দুটো হাঁড়িকে আপনি এক জায়গায় রাখতে পারবেন না। আগুন কিন্তু তা না, একই সাথে অনেক কিছু সেখানে রাখা যায়, অনেক কিছু সেখানে থাকতে পারে, তাই না? সিস্টারও সেরকম, অনেকটা আলাদা করে তাকে তুমি তুলে রেখে দেবে সেরকম কিছু নয়, সবার মধ্যে মিশে, সবার সাথে মিশে উনি একসাথে থেকেছেন, তাই না? একটা ভাব, এমন ভাবও বলি, একটা নিবেদিতার অদ্ভুত একটা ভাব ছিল, যে ভাবটা তাকে তার দেহ সত্তার ঊর্ধ্বে। ওনাকে আমরা এরকম কিন্তু দেখছি না যে উনি সমাধিস্থ হচ্ছেন, ধ্যান করছেন, এগুলো কি আমরা কোথাও দেখি? এরকম চিত্র কোথাও দেখি না, খুব কম। পড়েছি কখনো বলে মনে পড়ে না। উনি জপ করতেন, জপমালা নিয়ে ভারতবর্ষ, এরকমই আছে না?
কিন্তু উনি উনি ধ্যানস্থ হচ্ছেন, উনি সমাধিস্থ হচ্ছেন, উনি বসে জব করছিলেন, এরকম জব করছিলেন, তবু কিছু কিছু পাওয়া যায়, কিন্তু তার বেশি কিছু পাওয়া যায় না। অথচ সেই মানুষটা এতটাই দেহ থেকে তার উত্তরণ হয়ে গেল যে বাগবাজারের এদো গলিটার মধ্যে লোকে যখন তাকে দেখছে, তাদের মনে হচ্ছে একটা দেহহীন একটা ভাব ঘুরে বেড়াচ্ছে, তাই না? তাই আজকে আমাদের এটাই তার স্মৃতি, তার খুবই আমার যতটুকু বুদ্ধি তাতে এইটুকুই মনে হয় যে একটা আগুন, আগুন বলতে আমরা যা কিছু বুঝি তার সবগুলো বিশেষত্ব নিবেদিতার মধ্যে পরিপূর্ণভাবে ছিল। ওই জন্যে ওকে এত মানে এই বিশেষণটা ওনার পক্ষে খুব খাটে, ওনার পক্ষে খুব সুপ্রযুক্ত হয় যে তিনি আগুনের শিখা, আগুনের সদা পবিত্র, চির পবিত্র, পরম সুন্দর, পরম দীপ্তিময় এবং সপ্রকাশ। তাকে অপর কাউকে পরিচিত করে দিতে হয়। আজকে এই থাক, সবাই আমরা ভালো থাকি, আপনারা সবাই ভালো থাকুন। মা একজন প্রশ্ন রেখেছেন। আমি বেরিয়ে যাচ্ছি, মনে কিছু করবেন না, আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তরুণ দাস মহাশয় উনি একটি প্রশ্ন রেখেছেন, কিভাবে এইরকম হৃদয় তৈরি হয় যে যারা আমাদের ঘৃণা করবে তবু তাদের জন্যই আমাদের সর্বস্ব, জীবন পর্যন্ত দিয়ে যেতে পারবো? তাদের কাছে উনি কিছু চাইতেন না, এটার উত্তর মা দিয়ে গেছেন, নিবেদিতা তার দৃষ্টান্ত। আমি উনি মানে আমরা যাদের জন্য কিছু করছি তাদের জন্য যদি আমি কিছু না, তাদের কাছ থেকে আমার কিছু প্রাপ্য নেই, প্রথমেই উনি ঠিক করে নিয়েছেন যে আমার কিছু প্রাপ্য, এরা আমাকে কিছু করবে। উনি কিছু চাইছেন না, তো ওনার তো নিজের কিছু চাওয়া নেই। শুধু তাই না, ওনার পরম ভীষণ একটা ভক্তি ভাব, যে যার জন্য ওকে মানে এত ভক্ত, যে যারা আছে, যারা আমাকে তাড়িয়ে দিচ্ছে, এরা হচ্ছে স্বামীজির দেশের লোক, আমার গুরুর দেশবাসী, যার জন্য আমি এখানে এসেছি তার স্বদেশবাসী। এইটুকুই ওনার জন্য যথেষ্ট ছিল, তাই না? সেই জন্য উনি এটা পেরেছেন। আর উনি কারোর কাছে আশা করতেন না, মা তো বলে গেছেন যাকে ভালোবাসবে তার কাছে কিচ্ছু আশা, আসক্তি তৈরি হবে। যদি তুমি তার কাছেও কিছু আশা করো তখন তোমার কষ্ট হবে। আশা সর্ব দুঃখের মূল। নিবেদিতার মধ্যে কোনো আশা ছিল না, চাইতেন না বলে ওর পক্ষে সম্ভব হয়েছে। কে আমার ঘৃণা করলো, কে আমার ভালোবাসলো, এই নিয়ে ওনার কিছু মাথায় থাকে, ওনার যেটা কাজ উনি সেটা করেছে। আশা করি দাদা ভাই উত্তর পেয়েছেন। আচ্ছা মা, সেদিন আপনি খুব সুন্দর করে বলছিলেন যে প্রকৃত শিষ্য, ওইটা একটু বলে দেন। হ্যাঁ একটু বলুন না। কথা বলছি, ওইটা ইয়েতে আছে, লোকমাতা নিবেদিতাতে স্বামীজির সম্পর্কে সিস্টার বলছিলেন যে ওকে তো বলা হয়েছিল যে তুমি স্বামীজির ভাব থেকে সরে আসছো। স্বামীজির কথা হচ্ছে রাজনীতির মধ্যে তুমি থাকবে না, রাজনীতির মধ্যে একটুও কোনো রকম রাজনৈতিক সংস্রব থাকবে না। আর সিস্টার তো সংস্রব রেখেছিলেন, ভালো মতো রেখেছিলেন। তো উনি সিস্টার বলতেন যে শ্রেষ্ঠ শিষ্য, প্রধান শিষ্য আর অপ্রধান শিষ্য, এই শ্রেষ্ঠ শিষ্যর অপ্রধান শিষ্য, এই দুজনের তৈরি হয়। এটাকে ভাগ করা যায় এইভাবে, মানে এই চিন্তা দ্বারা যে যে শ্রেষ্ঠ শিষ্য না, সে গুরুর কোন কথাটার উপর আমাদের বেশি জোর দিতে হবে, কোনটা আমার সব ঠিকমতো গ্রহণ করতে হবে, কোনটা কিভাবে সেটা অনুষ্ঠান করতে হবে, এইটা যে ঠিক বোঝে, কোন কথাটাকে দিতে হবে সেটা যে ঠিক বোঝে, সে হলো শ্রেষ্ঠ শিষ্য। আর যে নির্বিচারে সবকিছু মানতে যায় সে হলো অপ্রধান শিষ্য। এটা ওখানে আছে, মানে সিস্টার নিজেকে শ্রেষ্ঠ শিষ্যই বলছে নাকি, যে স্বামীজির কাজটা স্বামীজি বেঁচে থাকলে এটাই করতেন যে পুরো দেশটা কি করে যেত। রাজনৈতিক স্বাধীনতা না হলে তখন সব সম্ভব ছিল না, তো সেই জন্য উনি ওটার মধ্যে যোগ দিয়েছেন। নইলে উনিও যোগ দিতেন না। রাজনৈতিক স্বাধীনতা না হলে তুমি যা মানে ভারতবর্ষকে সব দিক দিয়ে উনি বড় করার চেষ্টা করতে পারতেন, সেই জন্য উনি ওটাতে ঢুকেছিলেন না রাজনীতির মধ্যে। নইলে হয়তো ঢুকতেন না, নইলে হয়তো অন্যভাবে করার চেষ্টা করতেন। কিন্তু একটা পরাধীন দেশকে যদি তুমি উঠাতে চাও তাহলে তোমাকে একটু রাজনৈতিক সংস্কৃতি রাখতে হচ্ছিল, ওনাকে রাখতে হয়েছে, যেভাবে উনি করতে চেয়েছেন, যেভাবে মিশন করেছে সেবা কার্য আধ্যাত্মিকতা, সেদিক থেকে তাদের করতে হচ্ছিল না, হয়নি। কিন্তু সিস্টার যেভাবে চেয়েছেন সার্বিক উন্নতি, তাকে করতে হয়েছে।
আর উনি ওটাকে শ্রেষ্ঠ শিষ্যের কাজ বলেছেন, যে কোন কথাটা আমার নিতে হবে আর কোন কথাটা নিতে হবে না, এর দ্বারাই এই এটা যে সিদ্ধান্ত ঠিক, এটা যে ঠিক করে আর কি, যে বুদ্ধি দিয়ে ঠিক বুঝতে পারে কোন কথাটা নেবো আর কোন কথাটা নেবো না। আমি ঠিক ঠিক ভাষাটা ইনভার্টেড করে বলতে পারছি, আমার একদম কথাটা ঠিক ঠিক কথাটা মনে নেই, ভাবটা একেবারে এই ছিল যে শ্রেষ্ঠ শিষ্যের অপ্রধান শিষ্যের মধ্যে যে তফাৎ তৈরি হয় সেটা এই দিয়ে, যে কোন কথাটা নিতে হবে কোন কথাটা নিতে হবে না, এটা শ্রেষ্ঠ শিষ্য বুঝতে পারে, অপ্রধান শিষ্য সব কথাই নির্বিচারে। খুব সুন্দর। মা, তৎকালীন ভারতবর্ষে আমার যেটা মনে হলো আজকে আপনার আলোচনা থেকে, যে একজন বিজ্ঞানী তিনি হয়তো প্রকৃত বিজ্ঞানী হয়ে বিকশিত যতটা তার হওয়ার কথা ছিল ততটা হতে পারতেন না। একজন সাহিত্যিক যতটা তার প্রতিভা বিকশিত হওয়ার কথা ততটা হতে পারতেন না যদি সিস্টার না থাকতেন। সর্বক্ষেত্রে সকলের জন্য উনি এগিয়ে এসেছেন, একজন সাধারণ মানুষের থেকে জ্ঞানী গুণী শিক্ষাবিদ সকলের জন্য। একদম পল্লীতে যে চলে যেতেন, রবীন্দ্রনাথের বর্ণনাগুলো আছে, যে বোটে থাকতেন না রবীন্দ্রনাথের কাছে, কয়েকদিন ছিলেন উনি ওইখানে। রবীন্দ্রনাথ বলছেন যে উনি সকালবেলা গ্রামে চলে যেতেন, মেয়েরা যেখানে ধান কোটে ওখানে গিয়ে নিজে চেষ্টা করতেন যে ধান কোটা, এরকম এতটাই করতেন, খুব বেশি করতে, মানে শিখতে গেছিলেন ধান কোটা তা নয়, কিন্তু ওরা যে কাজগুলো করতে সব উনি দেখেছেন, নিজেও একটু চেষ্টা করতেন করতে পারা, এতটাই মিশেছে। যিনি ওই বড় বড় সব লেডি মিনিস্টার যার সঙ্গে দেখা করতে আসছে, সে কিন্তু এই কাজগুলো করেছে, মানে সবাইকে সমান। ওনার কাছে তো ভারতবাসী মাত্রেই তো পূজনীয়, ভারতবাসী মাত্রই তো দেবতা, সে গ্রামে থাকছে না শহরে থাকছে না কোন পল্লীতে থাকছে তা নিয়ে তার কিছু মাথা ব্যথা, ভারতবাসী মানেই দেবতা, যে নরেনের দেশে যে জন্মেছে সেই দেবতা, নরেন এদেশে জন্মেছে বলে এদেশে এসে জীবনটা, দেশের সেবা জীবনটা মা বলছেন না, কত ভালোবাসতেন মায়ের। এই যে মার যে চরিত্র দেখুন, যখন রামকৃষ্ণ মিশন থেকে সরে এলেন তখন মায়ের কাছ থেকে কিন্তু সরে যায়, মা খুব ভালোবাসতেন, মায়ের কাছে যেতেন মেয়েদেরকে নিয়ে, মা নিজে যেতেন, এরকম মানে রাধুকে পড়তে পাঠাতেন না, মা ওখানে পড়ে গেছে, ওখানে পড়ে যায় নিয়মিত স্কুলে। রাধাজি যখন ওই প্রসবের সময় অনেক কষ্ট হতো, শব্দ সহ্য করতে পারতেন, তখনও মা নিয়ে অনেক সময় নিবেদিত স্কুলে গিয়ে থাকতেন, কত ভালোবেসেছেন। শুধু মানে ভরসা, ওই জায়গাটা ভরসা স্থান, অসাধারণ। এইগুলো এখানে ঠাকুর তো ছিলেন না বা অন্য কেউ সেভাবে লেখেননি যে উনি কোন সপ্তর্ষি লোক থেকে এসেছেন, কোন লোক থেকে এসেছেন, এসব বিবরণ নেই, কিন্তু একটা সাধারণ মানুষ এরকম পারে, একজন সাধারণ মানুষের এইরকম জীবন তো হয় না, কত জন্মের তপস্যা কত জন্মের সাধনা থাকলে সে এইভাবে নিজেকে আত্মবিস্তৃত হয়ে যেত, যে বিদেশে কত সুখে ওরা থাকেন, তো কত ওই সময় কত সুখে থাকে, কতটা আরামে থাকে না। আমাদের দেশে আরামটাকে যেমন আমরা সবসময় খারাপ বলি, আরামে থাকতে নেই না, একটু কষ্ট একটু ত্যাগের ভাবে থাকতে হয়, এটা একদম ভারতবর্ষের মজ্জাগত, ওদেশে কিন্তু তা না, ওরা তো একটু আরামে থাকাটাকেই ভালোবাসে, আরামে থাকে। আর উনি নিজে এখানে যখন এসেছেন, ওই যে বলছেন যে ঘরটায় উনি থাকতেন ওটা এত গরম, ওই দেশে তো ঠান্ডা, আমাদের কলকাতায় গরম, তো সেই গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার ঘরে একটা টানা পাখা তো দূরের কথা, একটা হাত পাখাও সবসময় থাকতো, তখন তো আর এরকম ইলেকট্রিক ফ্যান নেই, এসিও নেই, সেই সময়ের কথা, তখন ঘরে টানা পাখা থাকতো না, টানা পাখাও থাকতো না, সবসময় হাত পাখাও থাকতো, কত কষ্ট করে থেকেছে। আবার খালি পায়ে যেতেন, কেউ ওই যে একবার ওকে নিমন্ত্রণ করেছিল, এমনিতে তো পুজোতে তো ওনাকে ডাকতো না কেউ, একবার শিশির কুমার ঘোষ, তিনি অমৃতবাজার পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, ওরা একটা ওদের পত্রিকা অফিসের মধ্যে গৌরাঙ্গের পূজা করেছিল চৈতন্যদেব, তখন একে ডেকেছিলেন, তখন নিবেদিতাকে, এরকম আছে যে ওই সময় উনি কোথায় পুজো ওকে তো কখনো পুজোতে দেখতে কেউ ডাকে না, পুজো কোথায় বলতে বলতে সিঁড়ি দিয়ে উনি প্রণাম করতে যাচ্ছেন না,
হাত জোর করে যাচ্ছেন, খালি পায়ে যাচ্ছেন, যেখানেই পুজো সেখানেই খালি পায়ে। আবার ওই আছে না, মানে কি যে একটা অদ্ভুত সুন্দর জীবন, যে এই যে বলছে না কিছু চাই না, এটা একেবারে কিছু চায় না। এই যে মেয়েগুলিকে উনি এত ভালো করে চেষ্টা করেন যে ওরা একটু পড়াশোনা করে, একটু পড়ালেই ওদের বিয়ে হয়ে যায়, একটু তার জন্য উনি আবার ঠিক করে কুলবধূদেরই পড়াবো, বিয়ের পরেও ওরা আসুক। হ্যাঁ, এত যে ভালোবাসতেন উনি। তো এরকম আছে যে সরস্বতী পুজো হচ্ছে, সরস্বতী পুজো যখন হয় উনি কিন্তু নাচ, উনি আলপনা করতো, ও সব মেয়েরা করবে, সবারই শিখাবেন, দূর থেকে সব করবেন, কিন্তু উনি পুজোর সময় নিজে নামতেন না, অস্পৃশ্য পুজোর স্থানে আসতেন। আবার তাই নিয়ে আমার কোনো অভিযোগ ছিল, পুজো হয়ে গেলে সবকিছু যখন হয়ে গেছে, যখন উনি নামলে আর কোনো দোষ নেই, তখন নেমে হোমের ফোঁটা করে বেড়াতেন। মানে একটা লোকমাতা বলেছেন না রবীন্দ্রনাথ, সবাই মা, মায়েরা দোষ ধরে না না কারো, তার কাছে সবাই সমান, ছোট ভালো যা খারাপও তাই, সবাইকেই সমান ভাবে দেখেছেন। তার জন্য রবীন্দ্রনাথ আর একজন গ্রাম্য মহিলার কোনো তফাৎ নেই, এরকম একটা অসাধারণ চরিত্র। অফুরন্ত শ্রদ্ধা এবং প্রণাম জানাই আপনাকে। মা, আপনার বহু মূল্যবান সময়, এই সময় দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এবারের নিবেদন সঙ্গীতাঞ্জলি। নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুর, শ্রীময়ী মা ও স্বামীজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। লোকমাতা বন্নিশিখা ভগিনী নিবেদিতার চরণে জানাই আন্তরিক শ্রদ্ধা সমন্বিত প্রণাম। প্রব্রাজিকা তপনিষ্ঠা প্রাণা মাতাজির চরণে জানাই সশ্রদ্ধ বিনম্র প্রণাম। ভক্তদের জানাই আমার প্রণাম ও ভালোবাসা। জয় মা। একটি নিবেদিতার চরণে সঙ্গীত নিবেদন করছি। ভারত সেবায় নিবেদিলে প্রাণ, তুমি যে নিবেদিতা। বিবেকানন্দের মানস তনয়া, চির শাশ্বত লোকমাতা। ভারত সেবায় নিবেদিলে প্রাণ, তুমি যে নিবেদিতা। বিবেকানন্দের মানস তনয়া, চির শাশ্বত লোকমাতা। ভারত সেবায় নিবেদিলে প্রাণ। আত্মদীপ্ত জ্যোতির্ময়ী তুমি, সূর্য স্নাতং। প্রেরণা করুণা প্রজ্ঞায় তুমি উদ্ভাসিতা। আত্মদীপ্ত জ্যোতির্ময়ী তুমি, সূর্য স্নাতং। প্রেরণা করুণা প্রজ্ঞায় তুমি উদ্ভাসিতা। বিবেকানন্দের মানস তনয়া, বিবেকানন্দের মানস তনয়া, চির শাশ্বত লোকমাতা। ভারত সেবায় নিবেদিলে প্রাণ। গুরুগত প্রাণা আত্মসমাহিতা, মানব শিল্পে
পূজায় প্রণতা গুরুগত প্রাণা আত্মসমাহিতা মানব শিল্পে পূজায় প্রণতা ভগিনী সেবিকা বান্ধবী তুমি মাতা রূপে বিকশিতা ভগিনী সেবিকা বান্ধবী তুমি মাতা রূপে বিকশিতা সবাকার প্রাণে শ্রদ্ধা স্মরণে থাকো সদা জাগ্রতা ভগিনী সেবিকা বান্ধবী তুমি মাতা রূপে বিকশিতা সবাকার প্রাণে শ্রদ্ধা স্মরণে মাতারু থাকো সদা জাগ্রতা সবাকার প্রাণে শ্রদ্ধা স্মরণে থাকো সদা জাগ্রতা বিবেকানন্দের মানসতনয়া বিবেকানন্দের মানসতনয়া চির শাশ্বত লোকমাতা ভারত সেবায় নিবেদিলে প্রাণ তুমি যে নিবেদিতা বিবেকানন্দের মানসতনয়া বিবেকানন্দের মানসতনয়া চির শাশ্বত লোকমাতা ভারত সেবায় নিবেদিলে প্রাণ ভারত সেবায় নিবেদিলে প্রাণ ভারত সেবায় নিবেদিলে প্রাণ সিস্টার নিবেদিতার চরণে প্রণতি জানাই ঠাকুর মা সমাজের চরণে প্রণতি জানাই মাতাজির চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই জয় মা